নমস্কার। আহ, আমরা আজকে আমাদের আড্ডা দিতে আরম্ভ করেছি। আহ, অর্থনীতির এই আড্ডাতে আজকে আমাদের বিষয় প্রধানমন্ত্রীর আমেরিকা যাত্রা, সেইটা নিয়ে আমরা কথা বলতে চলেছি। আহ, আমাদের আহ, সঙ্গে রয়েছেন তিনজন, আমার সঙ্গে রয়েছেন তিনজন। তিনজনই আমার থেকে বেশ ছোট। সেই তিনজনের আলাপ করানোর আগে আপনাদের কাছে আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। আমার নাম ইন্দ্রজিৎ রায়। আহ, আমি বার্মিংহাম, ইংল্যান্ডের বার্মিংহাম শহরে থাকি, কিন্তু পড়াই কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে। কার্ডিফ হচ্ছে ওয়েলসের আহ, আহ, রাজধানী, সেখানে পড়াই। বার্মিংহাম থেকে কার্ডিফের দূরত্ব কলকাতা থেকে শান্তিনিকেতনের মতো। আমি যাতায়াত করি। আম, বাকি যে তিনজন আছেন এখানে, তাদেরকে আমি তুমি বলে সম্বোধন করব, কিন্তু আপনারা যখন কথা বলবেন, তারা যদি আপনার বন্ধু হন, তাহলে অবশ্যই আপনি তাদেরকে তুই তুকারি করতেই পারেন। আমি তাদেরকে তুমি বলে ডাকবো, আমার থেকে ওরা বয়সে ছোট বলে। ওদের জ্ঞান আমার থেকে অন্তত অনেক বেশি, আপনাদের থেকেও হয়তো বেশি। তাই জন্য তাদের যোগ্য সম্মান আমরা নিশ্চয়ই দেবো। তো সেই তিনজনের নাম আপনারা দেখতেই পাচ্ছেন, আগেই জেনেছেন। তারা হচ্ছেন সৃজন ব্যানার্জি, সৌরদীপ সেন আর অনির্বাণ কারক। সৃজন আর অনির্বাণ, এরা দুজন এই মুহূর্তে আমেরিকা থেকে কথা বলছে। আর সৌরদীপ আছেন উত্তরবঙ্গে। তিনজনের কাজের ধারা এবং তিনজনের কাজের বিষয় তিনটে ঘরানার বলা যেতে পারে, তাই জন্য আমাদের আড্ডাটা জমে উঠবে। আহ, আমেরিকা যাত্রাটাই যে আসল কথা তা নয়। এখানে আমাদের আমেরিকা যাত্রার পরে যে শব্দ দুটো রয়েছে, সেটা হচ্ছে গৌরবের না সংশয়ের। সেইখানেই আমাদের আড্ডার আহ, দৃষ্টিভঙ্গিটাকে আমাদের ধরতে হবে, যে আমরা কি নিয়ে কথা বলছি, গৌরব নিয়ে না সংশয় নিয়ে না দুটো নিয়ে, সেটা আড্ডার মধ্যেই বেরিয়ে আসবে। আমি না বেশি আর কথা না বলে প্রথমেই সৌরদীপকে দিয়ে শুরু করি, কারণ আমি ঠিক শুরু হওয়ার আগে সৌরদীপের সঙ্গেই কথা বলছিলাম। সৌরদীপ পিএইচডি করেছেন কিছুদিন আগেই। এখন লেকচারার হিসেবে উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ে আছেন। ঠিক বলছি তো সৌরদীপ? তুমি কোথায় হ্যাঁ, পড়াও এখন? হ্যাঁ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তো? হ্যাঁ। আচ্ছা। সৌরদীপ, তুমি আমাদের একটু গা গরম করার জন্য চট করে বলো না, তোমার পিএইচডি থিসিসে তুমি কি নিয়ে কাজ করেছিলে? যে দু এক মিনিট তুমি তোমার থিসিসটা নিয়ে একটু বলো না, দু এক মিনিটে আমি বলতে পারো। নিউক্লিয়ার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছিলাম। আমি একটা নতুন নিউক্লিয়ার স্ট্র্যাটেজিটা কি জিনিস? নিউক্লিয়ার স্ট্র্যাটেজিটা হচ্ছে এই মানে নিউক্লিয়ার নিউক্লিয়ার বম্ব। ওয়ারফারের ব্যাপার নয় তো? হ্যাঁ, নিউক্লিয়ার ও, নিউক্লিয়ার ওয়ারফেয়ারেরই ওয়ারেরই ব্যাপার ব্যাপার। যে ও ও ও, হ্যাঁ, ওরে বাবা হ্যাঁ, রে! হ্যাঁ। আচ্ছা। ও এই তাই? মানে আদেও নিউক্লিয়ার ওয়ার হবে কি না, বা নিউক্লিয়ার ওয়েপন্স এইগুলো কিভাবে ইন্টারন্যাশনাল রিলেশনসে মানে ইউজড হয়, আচ্ছা। বা ধরুন তার ওপরে কি কি স্ট্র্যাটেজি দেশগুলো বানায়, এবং নিউক্লিয়ার ওয়েপন্স আদৌ পলিটিক্যাল ওয়েপন্স কিনা, নাকি এটার কোনো ওয়ার ফাইটিং রোল আছে। এবং নিউক্লিয়ার ওয়েপন্স বলতে গিয়ে এখন যে অপেনহাইমার সিনেমাটা রিলিজ করেছে, হ্যাঁ। এখানে সবাই আমাকে ফোন করে করে বলছে যে আমার দেখা উচিত। হ্যাঁ, আমি আমি আনফরচুনেটলি দেখে উঠতে পারিনি, কিন্তু গল্পটা আমি জানি। রিলিজ তো ম্যানহান্টের গতকালই প্রজেক্টে করেছে, আমি জানি না। তার আগে কি করে তুমি দেখবে? গত তোমাকে পরশু মনে পরশু হয়। করেছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, গত পরশু পরশু করেছে, করেছে। শুক্রবারে করেছে, হ্যাঁ, শুক্রবারে করে, ঠিক ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ, আমার বন্ধুরা ভীষণ সক্রিয় এসব ট্রেনিং ক্ষেত্রে। হ্যাঁ, বুধবারে হয়েছে তো, 3 দিন ধরে এখানে এই দেশে চলছে, তো তাই জন্য হ্যাঁ, তোমার হ্যাঁ, পক্ষে তিন হ্যাঁ, দিনের মধ্যে দেখে ফেলা সম্ভব না। আচ্ছা, একটা জিনিস হ্যাঁ। বলো, আমি প্রায় কিছুই জানি না। সৃজন, তোমার তোমার দেশে এই ওপেনহাইমার সিনেমাটা নিয়ে বা নিউক্লিয়ার ওয়ারফেয়ার নিয়ে কি কথাবার্তা শুনছো? তোমার ওখানে না, বন্ধুরা কি বলছে? ভীষণভাবে। এবং ওপেনহাইমার আমার 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 সঙ্গে যারা একসঙ্গে পিএইচডি করি তারা সবাই দলবদ্ধভাবে কাল গেছিল সিনেমাটা কোথায় দেখতে। বুঝি? তুমি হ্যাঁ, যাওনি? আমার যাওয়া হয়নি। আমি একটু মানে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য। আচ্ছা। কিন্তু ও, তুমি এইবারই কি পিএইচডি জমা দিচ্ছ? হ্যাঁ, আমি এটা পঞ্চম বর্ষে।
5th ইয়ারে আচ্ছা আচ্ছা ঢুকছি। আচ্ছা 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 তো আচ্ছা, সেই বাহ জন্যে বাহ। আর কি তারা গেল এবং তারা বললো আরে পারলে দেখে নিস এক সময় নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা আরে, আমিও শুনেছি। তোমার পিএইচডি কিসের উপরে? আমার পিএইচডি ম্যাক্রো লেবারের একটা বিষয় নিয়ে, সেটা হলো যে কি বিষয়টা কি, আরো পরিষ্কার করে বলো। ব্ল্যাক হোয়াইট আনএমপ্লয়মেন্ট গ্যাপ, অর্থাৎ কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেন যারা, তারা যখন হ্যাঁ। শ্রম মার্কেটে যান, হুম সেইখানে তাদের মধ্যে দেখা গেছে যে বেকারত্বের একটা ফারাক রয়েছে এবং হুম সেটার বিভিন্ন কারণ রয়েছে, এবং তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে স্কিল লস। অর্থাৎ হুম যখন একজন চাকরি হারান, সেই চাকরিতে আহ, তিনি যে যে জিনিসগুলো শিখেছেন তিনি আস্তে আস্তে সেগুলো ভুলতে শুরু করেন যখন আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের ডিউরেশনটা বাড়তে থাকে। সেই জন্যে তিনি পরবর্তী চাকরিতে যখন ঢোকেন, সেটা স্কিল ওয়াইজ প্রথম চাকরির মতো নয়। সেইটা কি একটা মূল কন্ট্রিবিউটিং কারণ এই বেকারত্বের গ্যাপটার জন্য? সেইটা আমি এখন একটা সার্চ অ্যান্ড ম্যাচিং মডেল দিয়ে দেখার চেষ্টা করছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। আচ্ছা, এবার অনির্বাণের কথাটাও একটু শুনে নি। অনির্বাণ, তুমি তো পিএইচডি তো শেষ করে ফেলেছো, তোমার পিএইচডি বিষয় কি ছিল? আমার পিএইচডি, আমি তো ইতিহাসে পিএইচডি করেছি। তো আমার পিএইচডিটা মোটামুটি এই সপ্তদশ শতাব্দীর শেষ থেকে। তো এই হুম 1696-এ আপনারা হয়তো অনেকে জানবেন, একটা শোভা সিংহের একটা রেবেলিয়ন হয়েছিল মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে। তো সেই হুম 1696 থেকে মোটামুটি 1859 অব্দি, তো নীল বিদ্রোহের সময় অব্দি, এই যে সময়টা, এই সময়টা খুবই রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক একটা পরিবর্তনের সময় ছিল। নানা রকম পরিবর্তন সেখানে হয়েছে, নানা রকম কনফ্লিক্ট হয়েছে। তো এই সময়টায় মোটামুটি এই ইস্টার্ন ইন্ডিয়া, বেঙ্গল রিজিয়নটাতে, জায়গাটাতে আহ, এই সমস্ত পরিবর্তন, বিশেষ করে অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে আহ, জাতির মানে বিশেষে যে বিভেদ বা কাস্ট কনফ্লিক্ট, এই জিনিসটার, এই সমস্ত পরিবর্তনের সঙ্গে কি সম্পর্ক ছিল, এবং এটার মোটামুটি ধরুন মানে কালচারালও কিরকম এক্সপ্রেশন হয়েছে নানা রকম বৈষ্ণব ধর্মের বিভিন্ন সেক্টদের মধ্যে দিয়ে, বাউল, সাহেবধ্বনি, কর্তাভজা, এদের মধ্যে দিয়ে। তো এই তাই বুঝি। এই ও, এই তিনটে বাহ জিনিসের মানে সম্পর্কটা নিয়ে মোটামুটি ব্রডলি বলা যেতে পারে আমার থিসিসটা। বাহ। কিন্তু তুমি এখন তো পিএইচডি শেষ করে ফেলেছো, এখন তো তুমি পড়াচ্ছ, তো হ্যাঁ, এই বা মে পড়া তো মাসে শুরু শেষ করেছো। করেছি। তো এখনো পড়ানোটা শুরু হয়নি, এখন একটু লম্বা ছুটি চলছে। আচ্ছা আচ্ছা সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে শিকাগোতে পড়ানোটা শুরু হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। তো তুমি তো আগে তো ইকোনমিক্স করতে বললে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যাদবপুরে ইকোনমিক্সই পড়তাম। ওখানে হুম স্নাতকোত্তর স্তরে 5 বছর পড়েছি। হুম তারপরে গেছিলামও আমেরিকায়, অর্থনীতিতেই পড়বো আর কি পিএইচডি ভেবে। তো সেখানেও হুম 2 বছর ছিলাম অ্যামহার্স্টে, ইউনিভার্সিটি হুম অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্টে। তারপরে 2 বছর করার পরে বিশেষ ভালো লাগেনি, তো ওখানে আবার আরেকটা মাস্টার্স ডিগ্রি হয়ে গেছিল। তারপরে 2017-তে আবার হিস্ট্রিতে, মানে ইতিহাসে হুম হুম চেঞ্জ করে হুম। যাই আর কি। তাহলে তুমি বেশ অনেক বছর আমেরিকাতে আছো। আমি 9 বছর হয়ে গেছে, আচ্ছা 2014 আচ্ছা, থেকে। তাহলে একটা কথা বলো, যে এই এই 9 বছরে তোমার চোখে, তুমি তো 9 বছর ধরে দেখছো, আমরা কেউ অত বছর থাকিনি। সৃজন ধরে নিচ্ছি 5 বছর ধরে আমেরিকাতে, আমি মাঝে মাঝে ছুটকে ছটকা গেছি, আর 1 বছর মাঝখানে ছিলাম। তো তুমি তুমি সবচেয়ে আমাদের চারজনের মধ্যে অন্তত তুমি উম, অভিজ্ঞ খুবই। তো এই 9 বছরে তোমার কি মনে হয়, মানে প্রথম কথা, 9 বছরের মধ্যে কবার ভারতীয় প্রধানমন্ত্রী, গত 9 বছর তো মোদিই ছিলেন, তো হুম। তো তাহলে মোদির সম্বন্ধে গত 9 বছর ধরে, বা ওভারঅল ভারতীয়দের জন্য আমেরিকাতে তোমার কি মনে হয়েছে, তুমি তোমার কি মনে হয়, হ্যাঁ, উনি মানে। তো এইবার এইবার যাওয়ার আগেও 6 বার গেছেন। হুম হুম এইবারের যাওয়াটা একটু আলাদা, যেহেতু এটা স্টেট ভিজিট। আগের আচ্ছা গুলো মানে অফিসিয়াল স্টেট ভিজিট ছিল না। তো স্টেট ভিজিটটা খুব মানে যারা পরম বন্ধু আর কি, অ্যালাইজ, এরকমদেরই দেওয়া হয় সাধারণত। তো সেই নিরিখে দেখতে গেলে একটু আলাদা। তবে প্রধানমন্ত্রীর মানে ওখানে খুবই উনি জনপ্রিয়, বিশেষ করে ভারতীয় মানে ডায়াসপোরা যাদের বলা হয়, হুম বিশেষ করে বিজনেস কমিউনিটি তাদের মধ্যে, বা ইন জেনারেল, মানে এমন নয় যে সবাই সবার মধ্যেই জনপ্রিয়, তবে মোটামুটি এগুলো হুম
এরকম ভাবে যে সার্ভে হয়েছে বা এক্সাক্ট আর কি আমাদের কাছে কোনো মানে হুম নম্বর আছে, এক্স্যাক্টলি স্ট্যাটিস্টিক্স আছে তা নয়, তবে হুম মোটামুটি ওনার জনপ্রিয়তা খুবই আর কি মানে বেশি সেখানে। এবং এবারে হুম তো যাওয়ার আগে মানে মানুষ আর কি মানে গাড়ির প্লেটেও আর কি ওনার নাম দিয়ে আর কি করে আর কি মানে একটা তার সাপোর্টটা দেখানোর এটা জন্য কি এরকম নিউ ইয়র্কের কথা বলছো না শিকাগোতে? মানে তুমি তো এখন তো নিউ ইয়র্কে আছো। নিউ ইয়র্কেও হয়। নিউ ইয়র্কে তো টাইম স্কোয়ারে একটা মানে শহরের একদম মাঝখানে যেটা টাইম স্কোয়ারে তো হুম একটা বিশাল বড় স্ক্রিনে হুম আর কি উনি হুম যখন গেছিলেন তখন ওনার ছবি হুম উনি যে আসছেন সেটার একটা প্রচার এরকমও হয়েছে। হুম এটা মানে কারা এক্স্যাক্টলি করে বা এটা কারা মানে এটা মানে কোনো ফান্ডিং লাগে কিনা সেটা আমি বিশদে জানি না, কিন্তু এরকম যে হয়েছে আমি সেটা দেখেছি আর কি। এই আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা আমি একটা কথা বলিনি, আমি সবাইকে প্রশ্ন করে অন্তত গা গরমটা করে নিলাম। এখন আমাদের শ্রোতারা, দর্শকরা আমাদের সম্বন্ধে মোটামুটি জেনে গেলেন। এবার আমরা একদমই আড্ডার মেজাজে যখন যাব, তখন যে আমি কথা বলবো আর তোমরা উত্তর দেবে সেটা না করে বরঞ্চ তোমরাই নিজেদের মধ্যেই কথাটা শুরু করতে পারো, কিন্তু মানে একে অন্যের কথার পিঠে, কথার ওপরে না হয়ে কথার পিঠে কথা কিন্তু আসতেই পারে। মানে আমাদের একটু এবারে আড্ডার ঠিক আহ, ব্যাপারটা করা দরকার। আচ্ছা সৌরদীপ, তোমার কি মনে হয় যে এই যে এক্ষুনি অনির্বাণ বললো যে ওখানে টাইম স্কোয়ারে সাংঘাতিক হয় কি, ভারতীয়দের মধ্যে বেশ উন্মাদনা দেখা যায় যে মোদি যদিও আগে এসছেন, এবারে প্রথমবার স্টেট ভিজিটে, তোমার তাতে কি তুমি আশ্চর্য হচ্ছে অ্যাটল? মানে তোমার কি মনে হয় যে এটাই এটাই হওয়া স্বাভাবিক আমেরিকাতে মোদির এত জনপ্রিয়তা? এটাই তুমি কি উম, ভাবছিলে মোদি যাওয়ার আগে? স্বাভাবিক স্বাভাবিক কিনা জানি না, কিন্তু আমি যেহেতু স্ট্র্যাটেজিক স্টাডিজ এর ছাত্র, হুম আমার অনেক ব্যাপারই খুব ইন্ট্রিগিং মনে হয়। এবং এই গৌরবের বা সংশয়ের এই যে এই ডাইকটমিটা, এইটার তে আমি বলবো যে আমাদের যা ট্রেনিং স্ট্র্যাটেজিক স্টাডিজে, তাতে আমরা সংশয়ের বিষয়টাই বেশিভাবে দেখতে পাই গৌরবের বিষয়ের থেকে। বা সেটার উপরেই আমরা বেশি ফোকাস করে থাকি। তো আহ, গৌরবের তো বটেই, যে কোনো ভারতীয় হলে তার গর্ববোধ হবে যে ভারত এত বড় একটা স্বীকৃতি পাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদি কে এরকম একটা সম্মান দেওয়া হচ্ছে। আমেরিকান প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার মোদি যেখানেই যান সেখানেই খুব উনি সম্মান পান। সেটা ভারতেরও সম্মান করা হয়, ভারতকেও সম্মান করা হয়। কিন্তু এই স্টেট ভিজিটটা বা এই সামিটটা জন্যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনেকগুলো চুক্তির হয়েছে। সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন সংবাদ মাধ্যমে। কিন্তু এই বিষয়ে, এবং আরেকবারও বলে রাখি যে সংশয়ের বিষয়টা যেহেতু আমাদের মতো আমাদেরকে স্ট্র্যাটেজিওয়ালা বা সিকিউরিটিওয়ালা বলা হয়, খুব রিসেন্টলিও আমি এই তকমাটা পেয়েছি একটি আম, একটি একটি বিশেষ জায়গায়। এবং এই সিকিউরিটিওয়ালা হওয়ার জন্য আমরা আমি 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 এটা বিশেষভাবে জোর দেব প্রেসিডেন্ট বাইডেনের একটি উক্তিতে, যেটা আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রাইম মিনিস্টারের অনারে যে ডিনারটা হোস্ট করা হয়েছিল হোয়াইট হাউসে, সেই ডিনারে প্রেসিডেন্ট বাইডেন বলে ফেলেন যে চিয়ার্স টু টু গ্রেট নেশনস, টু গ্রেট ফ্রেন্ডস অ্যান্ড টু গ্রেট পাওয়ার্স। আচ্ছা এবং এই 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 যে এই উক্তির কারণে আহ, কিছু কিছু বিশেষ প্রশ্ন উঠে আসে, এবং আমি চাইবো আপনারাও ইকুয়ালি কন্ট্রিবিউট করুন, বা আমাকে বলুন যে আমি ঠিক ভাবছি না ভুল মনে ভাবছি। কিন্তু একজন স্ট্র্যাটেজিক স্টাডিজ এর ছাত্র হিসেবে তিনটে প্রশ্ন আমার মাথায় উঠে এসছে। সেগুলো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আপনাদের বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আহ, নিশ্চয়ই। এর প্রথম হচ্ছে যে ভারত কি এখনো এই গ্রেট পাওয়ার তকমাটা পাওয়ার উপযুক্ত হয়ে উঠেছে? হ্যাঁ, বা এই 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 আখ্যানটি কি ভারতকে এখনো দেওয়া যায়? হ্যাঁ, এবং দ্বিতীয়ত প্রেসিডেন্ট বাইডেনের এই উক্তিটির উৎস কোথায়? এবং তৃতীয়ত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই আহ, উক্তির আহ, প্রভাব বা এই সামিটটির প্রভাব কি হতে পারে? এই তিনটে প্রশ্ন আমার মনে জেগেছে। এবং
আমি আমি এই তিনটে প্রশ্নর উত্তর খোঁজার চেষ্টা করেছি এই কদিন ধরে। ধরুন এই যে লাস্ট 1 মাস এই স্প্যানটা গেছে, আচ্ছা, এবং আরেকবার আমি আমাদের দর্শকদের জন্য আরেকবার প্রশ্নগুলোকে আরো সোজা করে দেওয়া যাক, 1 2 3 হ্যাঁ বুলেট পয়েন্ট করে। প্রথমটা হলো হ্যাঁ যে তোমার কি প্রথমটা মনে হচ্ছে হয় যে ভারত কি এখনো গ্রেট পাওয়ার এই আখ্যানটির ঠিক, ব্যাস ওখানেই যোগ্য থাক, হয়ে ওখানেই থাক, উঠেছে? ভারত কি গ্রেট পাওয়ার, পয়েন্ট হ্যাঁ, ওয়ান। ভারত কি পয়েন্ট টু, গ্রেট পাওয়ার। হ্যাঁ, পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট টু হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের এই উক্তিটির উৎস কোথায়। হুম, উচ্চ কথা, প্রেসিডেন্ট বাইডেন কেন বললেন? তো পয়েন্ট ওয়ান হচ্ছে প্রেসিডেন্ট ভারত বাইডেন কি কেন গ্রেট বললেন? পাওয়ার, প্রেসিডেন্ট, হ্যাঁ, পয়েন্ট টু হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন, আর থার্ড প্রেসিডেন্ট বাইডেন এটা কেন বললেন, এবং থার্ড হচ্ছে যে এই সামিটটা আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব কি পড়তে পারে ইন ফিউচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই এই সামিটটা নাকি তিনটে প্রশ্ন। বাইডেনের কমেন্টটারই না না কথা না বলছেন না না, বাইডেনের এই পুরো কমেন্টটা ব্যাপারটা? একটা, হ্যাঁ বাইডেনের কমেন্ট একটা পার্ট সামিটটা, হ্যাঁ, বুঝতে কিন্তু পারলাম, এই বুঝতে যে পারলাম। হ্যাঁ, সামিট একটা যখন হয় তখন তার ডিফারেন্ট ভিজুয়ালস ঠিক হয়। ঠিক ঠিক, হ্যাঁ, একদম একদম, যেরকম হ্যাঁ। যেরকম ধরুন প্রাইম মিনিস্টার মোদি কমলা হ্যারিসকে বললেন যে আমাদের ভারতীয় একজন নারী, হ্যাঁ হুম, এসব এরকম টাইপের, বা এই যে এই আলিঙ্গন, হ্যাঁ হ্যাঁ যেটাকে মানে আর কি এই মোদি হাগ আর কি, হ্যাঁ এই সব বিষয়গুলো হুম, এইগুলো গর্বের, কিন্তু হ্যাঁ এইগুলো সংশয়েরও, কারণ এইটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, তা তো আর বলি। স্ট্র্যাটেজিক হুম, স্টাডিজে আমরা এই কোয়ান্টিফায়েবল ব্যাপারগুলোর ছাড়াও এই যে জিনিসগুলো কোয়ান্টিফাই করা যায় না, হ্যাঁ, যে জিনিসগুলোকে অনলি উই ক্যান ইন্টারপ্রেট, সেই ব্যাপারগুলোর উপরেও আমরা বেশি ফোকাস করি এবং মনে করি যে এই ব্যাপারগুলোই, এই আইডিয়েশনাল চিন্তাধারার ব্যাপারগুলি কিন্তু আরো বেশি প্রভাব ফেলে তা তো বটে। স্ট্র্যাটেজির আচ্ছা শোনো উপর। না, হ্যাঁ আমি একটা কথা বলি, আমি সৃজনকে, তুমি যেমন স্ট্র্যাটেজিওয়ালা, সৃজন হচ্ছে হ্যাঁ, ম্যাক্রোওয়ালা, হ্যাঁ, ম্যাক্রো ম্যাক্রোওয়ালা। লেবারওয়ালাকে জিজ্ঞেস করি যে ম্যাক্রোওয়ালা সৃজন, তোমার কি মনে হয় যে আমি দ্বিতীয় প্রশ্নটা আগে বলো তো সৃজন, যে বাইডেন কেন বললো, যে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে বলে? বাইডেন সেটা ক্ষমা করবেন যদি আপনি এই বাংলা শব্দটার মানে জানেন না। না, সেটা খুব ইন্টারেস্টিং না। না, আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো প্রেক্ষাপট। হ্যাঁ প্রেক্ষাপটটা কিন্তু খুব জরুরি। সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিকে, আর হ্যাঁ, দ্বিতীয় দিকে হচ্ছে তাইওয়ানের অনিশ্চিত ভবিষ্যৎ। এই ঠিক। দুটো জায়গার মাঝখানে দাঁড়িয়ে আমরা এই স্টেট ভিজিটটা দেখলাম। সেইখানে দাঁড়িয়ে একটা জিনিস আমরা যেটাকে ইংরেজিতে বলি woo করা, সেইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটিটিউড অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে যে ধারণা ভারতবর্ষের প্রতি, সেটার মধ্যে দেখা গেল। তার মানে মূল উদাহরণ হিসেবে আমি একটা কথা শুধু বলবো, সেটা হলো যে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন একটা ধারণা তৈরি হয়েছিল যে ভারতবর্ষ যেহেতু চীনের সঙ্গে একটা তার খারাপ সম্পর্ক, সেই জন্যে ওয়েস্টার্ন দেশ যেগুলি তাদের সঙ্গে একই সুরে কথা বলবে, কিন্তু সেইখানে দেখা গেল যে ভারতবর্ষ একটা স্বতন্ত্র অবস্থান নিয়েছে। সেইটার জন্য অনেকের ধারণা এটা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা শীতল সম্পর্ক তৈরি হবে। এই স্টেট ভিজিটটা কিন্তু সেই ধারণাটাই কিছুটা মানে সেটার বিরুদ্ধে গেল। তার কারণটা হচ্ছে প্রথম থেকেই দেখা গেল যে যে ভারতবর্ষের প্রতি একটা বন্ধু সুলভ আচরণ মার্কিন যুক্তরাষ্ট্রের। ইন্টারেস্টিং বিষয় যে আমাদের প্রধানমন্ত্রী মোদি, তিনি দ্বিতীয় এমন ওয়ার্ল্ড লিডার যিনি ইউএস কংগ্রেসের যৌথ অধিবেশনে দ্বিতীয়বার বক্তব্য রাখলেন, and sharing the accolade with উইনস্টন চার্চিল and নেলসন ম্যান্ডেলা। তো সেই জায়গাটা কিন্তু খুব জরুরি। সেটা অত্যন্ত পরম অ্যালাই দেশের রাষ্ট্রনেতাকে এই সম্মানটা দেওয়া হয়। তো সেই জায়গাতে দ্বিতীয় প্রশ্নটা কেন বাইডেন এটা বললেন, কারণ একটা জিনিস সত্যি যে যে ভারতীয় যে অর্থনীতির যে বিকাশ, যেটা যেভাবে প্রজেক্ট করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কটা স্ট্র্যাটেজিক লেভেলে একটা একটা বন্ধুত্বপূর্ণ হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো সুবিধা হয়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আইডেন্টিফাই করেছে চীনকে অ্যাজ ইকোনমিক্যালি, অর্থনীতির দিক থেকে একজন একটা কম্পিটিশন সেই জায়গাতে। কিন্তু সেখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস, আমি যেহেতু অর্থনীতির ছাত্র, আমি প্রথম যে জিনিসটা আমার চোখে পড়লো সেইটা হলো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গড়ে তোলার প্রথম ধাপ হিসেবে 6টা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডিসপিউট
মীমাংসিত হলো এই স্টেট ভিজিটে, যার মধ্যে অন্যতম যেটা আমি জানতাম না সেটা হচ্ছে 2018 সালে ন্যাশনাল সিকিউরিটির দোহাই দিয়ে ট্রাম্প সরকার 25% ট্যারিফ বসিয়েছিল স্টিল পণ্যের উপর এবং 10% ট্যারিফ বসিয়েছিল অ্যালুমিনিয়াম পণ্যের আচ্ছা, উপর। আর জাস্ট একটু ক্লিয়ার করে দাও, আমি এই ছটা একটাও শুনিনি আগে, তোমার কাছ থেকেই জানছি। তো হ্যাঁ, ছটার ডিটেল বলতে হবে না, তো প্রথম কথা হচ্ছে যে এইগুলো হচ্ছে যে পুরোপুরি দ্বিপাক্ষিক হ্যাঁ, চুক্তির কথা কি, মানে হ্যাঁ, ভারত দ্বিপাক্ষিক আর আমেরিকার মধ্যে হ্যাঁ, যেগুলো ছিল সেগুলোর, আচ্ছা বলো এবার এই সরি, হ্যাঁ বলো। ডাব্লিউটিওতে সেই ডিসপিউট গুলো 2018-19 সালে বিভিন্ন সময়ে সেই ডিসপিউট গুলো তৈরি হয়েছিল, সেইগুলো মানে চলছিল, সেইগুলো দ্রুত নিষ্পত্তি এই স্টেট ভিজিটে হলো। যার মধ্যে অন্যতম হচ্ছে এইটা যে এই ট্যারিফটা যখন মার্কিন যুক্তরাষ্ট্র বসায়, রিটালিয়েটরি ট্যারিফ হিসেবে ভারতবর্ষ 28টা মার্কিন পণ্যের উপর কাস্টম ডিউটি বসায়। এই দুটোই কিন্তু মীমাংসিত হলো এই এই মীমাংসিত হলো মানে দুপক্ষই তুলে নিল, তুলে মানে তুলে এটা। হ্যাঁ, ও হ্যাঁ, বাহ, এবং আচ্ছা। সেইটা থেকে বোঝা যায় যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এটা প্রথম ধাপ হিসেবে আমি আর কি এই তাৎপর্য খুঁজে পাচ্ছি। এবং এটা একটা, দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষের একটা এক্সপোর্ট সাবসিডি অর্থাৎ ভর্তুকি দেওয়ার এক্সপোর্টের একটা প্রোগ্রাম আছে, সেটার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে বলেছিল। এবং আমি প্রেসিডেন্ট বাইডেনের উপর এটা কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছিল মার্কিন এই এক্সপোর্ট সাবসিডি ব্যাপারটা একটু বুঝিয়ে দাও। সেটা এক্সপোর্ট হচ্ছে কি, মানে সাবসিডি। মানে ধরো আমেরিকা থেকে ভারতে কিছু জিনিস আসছে, মানে ভারত এক্সপোর্ট করছে, তাই বলছো? না, না ভারত থেকে যখন ভারত যাচ্ছে সেই কিছুটা খরচ সরকার বহন করে। সেই হ্যাঁ, সেই বুঝতে সাব পেরেছি। তাহলে সেই কোত্থেকে কোথায় আছে, মানে কার দিক থেকে এক্সপোর্ট, সেটা আমাকে একটু বলো। ভারতবর্ষ থেকে মার্কিন ভারতবর্ষ যুক্তরাষ্ট্র। থেকে আমেরিকায় হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, সেইটা ভারতের এক্সপোর্টটাতে এক্সপোর্ট, কি ছিল, হ্যাঁ। আগে কি ছিল? না, আম, সেখানে সেখানে দাঁড়িয়ে একটা 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 সাবসিডাইজেশন প্রোগ্রাম ছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা ভালো চোখে দেখেনি এবং সেটার জন্য 2018 বুঝতে পেরেছি। একটা তো ডিসপিউট। ভারত আগে, হ্যাঁ, আগে ভারত যখন, কেউ ধরো আমি ভারত থেকে আমেরিকা থেকে কোনো জিনিস পাঠাচ্ছি, তো সেটা এক্সপোর্টটা সেটা কিছুটা ভর্তুকি সরকার দিত। ভারত দিত, কারণ হ্যাঁ, অবভিয়াসলি ভারত কিন্তু তো সেই চাইবে জায়গায় হ্যাঁ এক্সপোর্ট হোক। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এইখানে একটা একটা ডাব্লিউটিও আচ্ছা ডিসপিউট ছিল, আচ্ছা, সেইটা মীমাংসিত হলো এই এই কিভাবে মীমাংসিত হলো, তো ভারত সেটা না, তুলে নিল? সেটা ওদের জয়েন্ট স্টেটমেন্ট আমি যখন পড়লাম তখন জয়েন্ট হ্যাঁ, স্টেটমেন্টে বলা আছে যে এই 6টা ডিসপিউট, এবং যেরকম ধরুন ভারতবর্ষ রিটালিয়েটরি ট্যারিফ দিয়েছিল আপেল, ডাল, বোরিক অ্যাসিড এরকম পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেটা আমদানি করা হয়, বুঝতে সেইটা পেরেছি। সেইটা তুলে নেওয়া হলো, কারণ এটার উপর প্রেসিডেন্ট বাইডেনের উপরও একটা প্রেশার ছিল, এটা এই যাতে এই বাইল্যাটারাল ট্রেডটা, কারণ ইন্টারেস্টিং বিষয়, ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার তো মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে 2022-23-এ $128 বিলিয়ন এর কাছাকাছি হচ্ছে ট্রেডের ভ্যালু। সেইখানে দাঁড়িয়ে এটা যাতে আরো স্মুথ করা যায়, সেই জন্য এই ডিসপিউট গুলোকে মীমাংসা করা। ওয়াও। এইটা একটা এটা দ্বিতীয় প্রশ্ন, কেন বাইডেন বললেন, হ্যাঁ বাইডেনের হ্যাঁ হ্যাঁ, এটা এই ফাটাফাটি দিয়েছো বন্ধুত্ব। এগুলো, এই যে ডিটেল মনে হচ্ছে এবং খুবই খুবই দ্বিতীয় গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে দিকটা, যেটা 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 আচ্ছা খুবই দাঁড়াও, আমি আরেকটা, এবার একটা আমি অনির্বাণকে বরঞ্চ প্রথম বুলেট পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। অনির্বাণ, সৌরদীপের প্রথম বুলেট পয়েন্টটা আমি জানি না অলরেডি ভুলে মেরে দিয়েছো কিনা, ছিল যে ভারত কি সত্যি মানে সুপার পাওয়ার কিনা, গ্রেট সেইটা। পাওয়ার কিনা। হ্যাঁ, গ্রেট পাওয়ার কিনা সেইটা। তোমার কি মনে হয়, প্রথম কথা তোমার ব্যক্তিগত মত কি, আর ইতিহাসবিদ হিসেবে তোমার কি মনে হয়, মানে ধরো গত 30, 40, 50 বছর ধরে ভারত কি এমন কিছু করেছে যাতে আমরা এখন আমাদেরকে ক্ষমতাশালী ভাবতে পারি বা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, এটা মানে প্রথম আর দ্বিতীয় প্রশ্নটাকে যদি একসঙ্গে নিই, যে মানে হ্যাঁ, ভারত কি গ্রেট পাওয়ার এবং এই যে আমেরিকা এত বন্ধুসুলভ আচরণ হঠাৎ করে কেন করছে, এই দুটো প্রশ্নকে যদি একসঙ্গে নিই তাহলে মানে আমার চিন্তাটা একটু মানে নেগেটিভ মনে হতে পারে সকলের এখানে। মানে আমি হয়তো কূটনীতিটাতেই এখানে বেশি জোর দিচ্ছি। মানে অবশ্যই ভারতের নিশ্চয়ই কিছু কৃতিত্ব আছে। মানে ভারতবর্ষ খুবই বড় একটা অর্থনৈতিক অনেকটা একটা আমার মার্কেট। দোষ। হ্যাঁ, ভারতবর্ষ খুবই একটা বড় অর্থনৈতিক মার্কেট। ভারতবর্ষ মানে তার মানে সিকিউরিটি এবং আর্মি এটসেট্রার পেছনে ভারতবর্ষ অনেক টাকা খরচা করে। শিক্ষা এবং স্বাস্থ্যর উপরে যা করে তার থেকে অনেক বেশি করে। তো নিশ্চয়ই একটা মানে মিলিটারি মানে এবং ইকোনমিক অ্যালাই হিসাবে ভারতের একটা মানে ভারত একটা অ্যালাই হলে সেটা তো ভালো। মানে আমেরিকা বা যে কোনো দেশই চাইবে
যে আমেরিকা মানে ইন্ডিয়া অ্যালাই হলে তাদেরও সেটাতে বেনিফিট আছে। তবে আমার মনে হয় মানে প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী, উনি তো মানে আহ, ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তখন তো উনি আমেরিকায় ঢোকার ভিসাই পেতেন না। এবং এবং 5-6 বছর আগে অব্দিও আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বা বাইডেন প্রথম আসার পরেও ভারতবর্ষে সংখ্যালঘুদের সঙ্গে কিরকম আচরণ হচ্ছে বা ভারতবর্ষে হিউম্যান রাইটস ভাঙা হচ্ছে কিনা এই নিয়ে আমেরিকা মাঝে মাঝে কথা বলতো। তো এই যে হঠাৎ করে এত বন্ধুসুলভ আচরণ করা এটসেট্রা, এটাতে আমি প্রধানত আমেরিকার ব্যক্তিগত ইন্টারেস্টটাই আমি দেখতে পাচ্ছি। যেমন আর কি একটা একটা অর্থনৈতিক এবং একটা রাজনৈতিক যদি উদাহরণ দেওয়া যায়, যেমন মাইক্রন বলে একটা কোম্পানির চিপ প্লান্ট গুজরাটে তৈরি হচ্ছে। ইন্ডিয়াতে সেটা হওয়ার কিছুদিন আগেই মাইক্রন আমেরিকান কোম্পানি আর কি, তারা চায়নাতে প্ল্যানটা করার চেষ্টা করেছিল, চায়না তাদেরকে বাদ দিয়ে দিয়েছে, বলেছে যে আমাদের যা স্ক্রুটিনি তাতে তোমরা পাস করছো না, তোমাদের এখানে করতে দেবো না। তো মাইক্রনের চিপ প্ল্যান্ট গুজরাটে হচ্ছে, সেটার জন্য কিন্তু ভারতীয় সরকার, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই, বাট $1 বিলিয়ন বেশি প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভস যেটা বলা হয় পিএলআই, সেটা কিন্তু দিচ্ছে, মানে সাবসিডাইজ করছে ভারতীয় সরকারই একটা আমেরিকান কোম্পানিকে গুজরাটে চিপ প্ল্যান্ট করতে। তাতে যে ভারতবর্ষের কোনো লাভ হবে না তা নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় কোম্পানিরও বড় লাভ হচ্ছে। আরো বিভিন্ন চুক্তি হয়েছে, জেট ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফার এটসেট্রা। আর রাজনৈতিক দিক থেকে আমার মনে হয় আমেরিকা ভাবছে যে ইন্ডিয়াকে দিয়ে যদি চায়নাকে কাউন্টার করা যায়, কারণ চায়না যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করছে, যেটা মোটামুটি একটা কোয়াড্রিল্যাটারাল টাইপেরই হয়ে যাচ্ছে, চায়না থেকে পুরো ইউরোপে যাচ্ছে, তারপরে নেমে ইস্ট আফ্রিকা থেকে নেমে পুরো ইন্ডিয়ান ওশানটাকে ঘেরার চেষ্টা করছে। সেটা নিয়ে মানে আমেরিকার একটা চিন্তা আছে, ইন্ডিয়ারও চিন্তা আছে, কারণ সেটা আমাদের ইন্ডিয়ান ওশানের একদম কাছাকাছি চলে আসছে। তারপরে সাউথ চায়না সিতে চায়না দাদাগিরি করছে, সেখানে আমেরিকার খুব পুরনো বড় বড় অ্যালাই আছে, জাপান, সাউথ কোরিয়া, তারাও চায়নার দাদাগিরি নিয়ে তারাও খুবই সন্ত্রস্ত আছে। তো সেখানেও তারা ভাবছে যে ইন্ডিয়াকে দিয়ে কাউন্টার করলে যদি সেখানে কিছুটা দাদাগিরিটা একটু হলেও কমানো যায়। তো এই চিন্তাগুলো আমেরিকা ডেফিনেটলি করছে। তো সেই দিক থেকে দেখলে অবশ্যই মানে গৌরবের কিছুটা হয়তো বলা যেতে পারে যে ইন্ডিয়া একটা অর্থনৈতিক বা রাজনৈতিক জায়গা থেকে অন্য দেশের জন্য যুদ্ধ করার মতো জায়গায় পৌঁছেছে। কিন্তু সংশয়ের জায়গাটা অনেকটা এটাই আছে যে আমেরিকা কি মানে নিজের ব্যক্তিগত ইন্টারেস্ট থেকেই এটা প্রাইমারিলি করছে, তাহলে সেখানে এবং নেটো+5ও যেটা আছে, যেটাতে নেটোর সঙ্গে ইসরায়েল, তারপরে বোধহয় ওদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া আর জাপান আছে। নেটো+5এও নেটো+6 করে ইন্ডিয়াকে ঢোকানো উচিত কিনা সেটা নিয়েও মে মাসে ইউএস কংগ্রেসে একটা আলোচনা হয়েছিল। তো আমার মনে হয় মানে গ্রেট পাওয়ার ইন্ডিয়া হবে কিনা সেটা প্রমাণ হবে আগামী দিনে, যে ইন্ডিয়া এটা কতটা ভালোভাবে নিজেও খেলাটা খেলতে পারে। তাহলে স্ট্র্যাটেজিওয়ালা তোমার, সরি আমি তোমার চাপিয়ে দিলাম। না হুম হুম না, আমি স্ট্র্যাটেজিওয়ালাকে জিজ্ঞেস করছিলাম, স্ট্র্যাটেজিওয়ালা তুমি কি কি মনে হয়, ঠিক বলছো অনির্বাণ? অনির্বাণ আরেকবার বলো তোমার লাস্ট কনক্লুশনটা কি, তোমার কি মনে হচ্ছে গ্রেট পাওয়ার এখনো ইন্ডিয়া হয়নি, এটা হ্যাঁ মানে আমেরিকা বলছে? আমার মনে হয় গ্রেট পাওয়ার ইন্ডিয়া কিনা সেটা আগামী দিনে প্রমাণ হবে এটা থেকে, যে ইন্ডিয়া কি স্কিলফুলি এটা খেলাটা খেলে নন অ্যালাইন্ড থাকতে পারে, নাকি আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে এই চুক্তি বন্ধু সুলভ আচরণ দেখিয়ে ইন্ডিয়াকে একটা নেটো প্লাস বা অন্য কিছুতে নিয়ে ওয়েস্টার্ন ব্লকের মধ্যে নিয়ে চলে আসবে, এটা দেখা। এটা এখনো তাহলে এটা বাইডেনের ভীমরতি তো নয়, খুবই স্ট্র্যাটেজিক একটা ব্যাপার তো। এটা অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা স্টেটমেন্ট, এবং আমার মনে হয় যে এই রকম স্টেটমেন্ট, ঠিক আছে, আমি উদাহরণ স্বরূপ আর একটা স্টেটমেন্টের কথাও বলি, আপনারা যদি অনুমতি দেন। যে এই এই সামিটটার থেকে ফিরে আসবার পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একটি প্রেস মিট করেন আপনার নিউ দিল্লিতে, এবং সেই প্রেস মিটটাতে আমার কাছে প্রেস মিটের ট্রান্সক্রিপ্টটা আছে, আমি আপনাদের একটা লাইন জাস্ট পড়ে শোনাতে চাই সেটার থেকে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর বলছেন যে ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস আর টু কান্ট্রিজ উইচ with similar political, social, cultural market values. ঠিক আছে, এবার মার্কেট ভ্যালুটা বুঝতে পারলাম, কারণ আমরা সবাই গ্লোবাল ক্যাপিটালিজমের অধীন, কিন্তু
এই এই যে এই ব্যাপারগুলো পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল ভ্যালুস বিশ্বায়ন হওয়া সত্ত্বেও কি ভারত আর আমেরিকার সিমিলার, হ্যাঁ, বা সেম, হ্যাঁ, এই উক্তিগুলো, এইটা অনির্বাণ যেটা বললেন যে এই উক্তিগুলো আমার মনে হয় কিছু ভূ রাজনৈতিক ব্যাখ্যার দ্বারা শাসিত, জানেন তো, কিছু জিওপলিটিক্যাল ন্যারেটিভস এর দ্বারা শাসিত, এবং সেই জিওপলিটিক্যাল ন্যারেটিভস গুলো এখন অ্যাট প্রেজেন্ট, সৃজন আর অনির্বাণের কথা থেকেই টেনে বলি, সেই জিওপলিটিক্যাল ন্যারেটিভস গুলোই এই ইন্ডিয়া ইউএস বা ভারত মার্কিন সম্পর্কগুলোকে শাসন করছে, এবং চেঞ্জিং পাওয়ার ডাইনামিক্স, চেঞ্জিং পাওয়ার অ্যালাইনমেন্টস এবং কিছু জিওপলিটিক্যাল কন্টিনজেন্সিস এর দ্বারা এই ন্যারেটিভস গুলো প্রভাবিত হচ্ছে, যেরকম রাইজ অফ চায়না, এটা একটা ন্যারেটিভ এবং একটা জিওপলিটিক্যাল রিয়ালিটি, হ্যাঁ, আর এই চায়না আর রাশিয়ার মধ্যে যে আঁতাত, সেটাও একটা ন্যারেটিভ এবং একটা রিয়ালিটি, হ্যাঁ, আর এই যে আমেরিকার লং টার্ম অ্যালাইজরা, ধরুন পাকিস্তান, আফগানিস্তান, আফগানিস্তানের দ্বারা সরি আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আফগানিস্তানের অনেক প্রবলেমও হয়েছে, কিন্তু দে ওয়ার অ্যালাইজ, হ্যাঁ, এবং আর একটা অ্যালাই যেরকম ধরুন সৌদি আরবিয়া, এই দেশগুলো আস্তে আস্তে এই চায়না পাকিস্তান অ্যাক্সিসের দিকে শিফট করে যাচ্ছে, দেখবেন, হ্যাঁ, তাদের ফরেন পলিসি গুলো সব চায়না পাকিস্তান অ্যাক্সিসের দিকে শিফট করে যাচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডেসপারেট রিকোয়ারমেন্ট, হ্যাঁ, একটা প্রয়োজনীয়তা এখন হচ্ছে লিবারাল ডেমোক্রেসি গুলোকে একত্রিত করা, ইউক্রেন ওয়ারের পর থেকে যেটা আরো বেশি প্রবল হয়ে উঠেছে, এবং ভারতকে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের একটা প্রয়োজন আছে, সেই প্রয়োজনীয়তার জন্যই এখন এরকম একটা ট্রিমেন্ডাস একটা বনভূমি বলতে গেলে একটা ফ্রেন্ডশিপ হঠাৎ করে উঠে এসছে, এবং হ্যাঁ, এই মানে ক্ষেত্রে তুমি আমি বলছো, একটা জিনিস আচ্ছা, বলি, হুম, বলো। হ্যাঁ, সরি প্রফেসর, না না, আমি তুমি শেষ জাস্ট করো, তুমি শেষ করো। সৃজনের কথায় ওপর আমি একটা কথা বলছি, বা ওপর না, পেছনে এই কথা বলছি যে আহ, আমাদের একজন মানে কিছুদিন আগে আমাদের এক ফরেন সেক্রেটারি মহারাজা কৃষ্ণ রাজপুত্রা, হ্যাঁ, উনি একটা বই লিখেছিলেন লাইফ ইন ডিপ্লোমেসি বলে। রাজপুত্রা ইন্দিরা গান্ধীর সময় এবং তারপর রাজীব গান্ধীর সময় আমাদের ফরেন সেক্রেটারি ছিলেন। উনি একটা জিনিস বলেছিলেন, আর সেটা খুব ভালো করে সৃজনের পয়েন্টটাকে আরো বেশি এস্টাবলিশ করে। একটা লাইন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। Washington has a proclivity in a crisis to act primarily and always in its own interests. হ্যাঁ, যে কোনো একটি ক্রাইসিসে, যে কোনো একটি বিপদের সম্মুখীন হলে ওয়াশিংটন সবসময় নিজের ইন্টারেস্টেই কিন্তু নিজের ইন্টারেস্টটা মানে সিকিউর করার চেষ্টা করবে, হ্যাঁ, এট দ্য কস্ট অফ আদার্স। তো দেখো, এটা খাঁটি কথাই, কিন্তু এটাও তো সত্যি যে শুধু ওয়াশিংটনকে দোষ দিয়ে তো লাভ নেই, আমরাও নিশ্চয়ই আমাদের ঘর গোছাচ্ছি, তাই না সৃজন? না, তোমার কি আমাদের মনে হয়? ঘর গোছানোর মধ্যে একটা ব্যাপার আছে, যেটা যেটা অনির্বাণ বললেন, নন অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এবার নন অ্যালাইনমেন্ট ব্যাপারটা তো এখন আর প্রযোজ্য নয়, কারণ কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। এইটাকে আমরা বলি হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি। যে এই স্ট্র্যাটেজিক স্টাডিজে এই স্ট্র্যাটেজিক অটোনমি আমরা বেসিক্যালি, ভারত বলে যে আমরা স্বাধীনভাবে বিদেশ নীতির ব্যাপারে ভাবতে চাই, হ্যাঁ, আমরা কোনোদিন কোনো দেশকে আক্রমণ করিনি, আমরা কোনোদিন কোনো মিলিটারি অ্যালায়েন্স জয়েন করিনি, হ্যাঁ, এবং আমরা কোনোদিন সেটা করবও না, হ্যাঁ, অ্যান্ড উই আর আ পিস লাভিং নেশন। কিন্তু এই স্ট্র্যাটেজিক অটোনমিটা চরিতার্থ করার জন্য, বা এই স্ট্র্যাটেজিক অটোনমিটা কার্যকরী তখনই হয়, এবং এই জন্যই আমি মনে করি যে ভারতবর্ষ গ্রেট পাওয়ার হয়ে উঠতে পারেনি, সেটা হচ্ছে যে মিলিটারি ইকুইপমেন্ট এবং টেকনোলজির ক্ষেত্রে আমরা এখনো স্বনির্ভর নই। কোনো গ্রেট পাওয়ার, আপনারা যদি কোয়ান্টিটেটিভ মেট্রিক্স গুলো দেখেন, আপনারা যারা ইকোনমিক্স করেন বা যারা হিস্ট্রি
নিয়ে পড়াশোনা করেন, কোয়ান্টিটেটিভ মেট্রিক্স গুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আইএমএফ বলছে যে ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট ইকোনমি, এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এবং আমাদের যে মিলিটারি ব্যালেন্স বেরোয় আইআইএসএস এর থেকে, সেইটা বলছে যে ইন্ডিয়া ইজ দ্য 4th লার্জেস্ট মিলিটারি, ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? এই যে এই সমীক্ষাগুলো বা এই যে ইন্ডেক্স গুলো, আর গ্লোবাল সফট পাওয়ার, এই যে কম্প্রিহেন্সিভ ন্যাশনাল পাওয়ারের মধ্যে হার্ড আর সফট পাওয়ার দুটোই থাকে, গ্লোবাল সফট পাওয়ারের ক্ষেত্রে গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স যেটা বেরোয়, ব্র্যান্ড ফাইন্যান্স বলে একটা কোম্পানি বের করে ইউকে, সেই গ্লোবাল সফট পাওয়ারে আমরা 121টি দেশের মধ্যে 28 নম্বরে আছি, রাশিয়া আছে 13 নম্বরে, চায়না আছে 5 নম্বরে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আছে 1 নম্বরে, ঠিক আছে। তো এই মেট্রিক্স গুলো আমরা দেখলে হঠাৎ করে মনে হতেই পারে যে হ্যাঁ, আমরা তো সত্যি একটা গ্রেট পাওয়ার হয়ে উঠছি, হ্যাঁ, অর উই আর গোয়িং টুয়ার্ডস দ্যাট। কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক অটোনমিটা কিন্তু এখনো থিওরিটিক্যাল, খুব প্র্যাকটিক্যাল হয়ে ওঠেনি, কারণ আমাদের একটা বিশাল ইম্পোর্ট ডিপেন্ডেন্স আছে। আচ্ছা, এটাই আমি বলতে যাচ্ছিলাম সৃজনের। এই সৃজন, তুমি তোমার ম্যাক্রো ডেটা দিয়েই আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করো যদি পারো। আমি হ্যাঁ, একটা খুব বলো একটু ইন্টারেস্টিং, যে আমেরিকার দিক থেকে তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা যেটা সৌরদীপ এবং অনির্বাণ দুজনেই বললেন, সেটা আমার খুব সেখানে আমি সেটা একটু অ্যাড করতে চাই। সেটা হলো যে সৌরদীপ যেটা দিয়ে শেষ করলেন, ইম্পোর্ট ডিপেন্ডেন্স। ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় আর্মস ইম্পোর্টার, সবচেয়ে বড়। এবার এইখানে অনির্বাণ দুটো চুক্তির ব্যাপারে বললেন, যার মধ্যে আমি দুটো পৃথক ভাবে আসছি, কিন্তু প্রথম যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই জেনারেল ইলেকট্রিক এবং হ্যাল অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের যে মৌ চুক্তিটা সই হয়েছে, যেখানে F414 জেট ইঞ্জিন অ্যাসেম্বল করা হবে ভারতবর্ষে। এইটা একটু তফাৎ আছে, কারণ তফাৎটা হলো যেটা এটা ট্রান্সফার অফ টেকনোলজি নয়, অ্যাসেম্বলি রাইটসটা একমাত্র ভারতবর্ষে, অর্থাৎ ভারতবর্ষ অ্যাসেম্বল করতে পারবে, জিনিসগুলো সরবরাহ করবে জেনারেল ইলেকট্রিক। তার কারণ জেনারেল ইলেকট্রিক কয়েক কোটি ডলার দিয়ে এই ইঞ্জিনগুলো বানিয়েছে, সেইগুলো যাতে কম্পিটিং কোনো ইন্ডাস্ট্রির হাতে না চলে যায়, সেই জন্য অ্যাসেম্বলি। এবার এইটা আমি আমার তাৎপর্য এর যা আমার মনে হচ্ছে সেটা হলো এক ঢিলে তিন পাখির মতো। প্রথম হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বিশ্বস্ত আর্মস ট্রেডিং পার্টনার হচ্ছে রাশিয়া, এবং সেইখানে তার রাশিয়ার উপর যাতে ডিপেন্ডেন্সটা কমানো যায় সেই জন্য প্রথম যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করলো, ইঞ্জিনটা F414, যেটা ইউজ হবে হচ্ছে লাইট কমব্যাট এয়ারক্রাফট, যেটা আমাদের ভারতবর্ষে তৈরি হয় তেজাস, সেটার মধ্যে ব্যবহার করা হবে। এবার এখানে প্রথম ঢিলটা ছিল রাশিয়ার থেকে ডিপেন্ডেন্স সরিয়ে আনা, প্রথম পাখি। দ্বিতীয় পাখিটা হচ্ছে আত্মনির্ভর ভারত, অর্থাৎ ভারতবর্ষের মধ্যেই তৈরি হচ্ছে। এবং তৃতীয়টা হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লিটে রাশিয়ান বেশ কিছু ফাইটার জেট আছে, সুখয় মিগ এবং ফ্রেঞ্চ রাফায়েল। এবার F414 ব্যবহার হয় হচ্ছে বোয়িং সুপার হর্নেট, যেটা মার্কিন প্রডিউস। অর্থাৎ আমি যদি ইঞ্জিন সরবরাহটা প্রথম করতে পারি তাহলে আমি এবং বোয়িং সুপার হর্নেট কিন্তু রাফায়েলের চেয়ে সস্তা। এইবার আমি আরেক স্টেপ এগিয়ে এই ফাইটার জেটটা বিক্রি করতে পারবো ভারতবর্ষে। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এতদিন পর হঠাৎ এখন কেন? ইন্টার অপারেবিলিটি, অর্থাৎ একটা কমন গ্রাউন্ড তৈরি করা, যদি কখনো ইন্ডিয়ান ওশান রিজিয়নে কনফ্লিক্ট হয় যাতে মার্কিন যুক্তরাষ্ট্র এসে অন্য টেকনোলজির সঙ্গে অ্যাডজাস্ট করতে সময় না, অর্থাৎ একটা কমন টেকনোলজির গ্রাউন্ড তৈরি করা মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য এই পার্টিকুলার চুক্তিটার, যে জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন অ্যাসেম্বলি করবে ভারতবর্ষে, এবং সেটা আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, এইটার। এবং দ্বিতীয় যে চুক্তিটার কথা অনির্বাণ বলল, সেটা বললেন, সেটা হলো মাইক্রন টেকনোলজি। এই যে সেমাই কন্ডাক্টর সাপ্লাই লাইনটা ভারতবর্ষে নিয়ে আসা হলো, সেটার কারণটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত সেমাই কন্ডাক্টরের জন্য হচ্ছে তাইওয়ানে এখন রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থাৎ সেই জন্য মার্কিন বেশ কিছু কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাপ্লাই লাইন চায়না এবং তাইওয়ান থেকে বার করে এনে
অন্য একটি দেশে যদি করা যায় তাহলে সেইখানে ভারতবর্ষ তাদের কাছে একটা লুক্রেটিভ অপশন। এবং সেই জন্য এই যে সেমিকন্ডাক্টর, ইন্টারেস্টিং বিষয়, সেমিকন্ডাক্টর ইউজ হয় সিকিউরিটি টেকনোলজি বেশি করে। সেই জায়গাটায় ও তারা শুধুমাত্র কারখানাটা করছেন তা নয়, এবং আরেকটি কোম্পানি ল্যাম রিসার্চ 60,000 ইন্ডিয়ান সায়েন্টিস্টকে ট্রেনিং দেবেন সেমিকন্ডাক্টর ওয়ার্কফোর্স তৈরি করার জন্য, যাতে মানে সেমিকন্ডাক্টর তৈরি হলো কিন্তু কেউ ইউজ করতে জানে না, এটা যেন না হয়। এই দুটো দিকই কিন্তু তারা তারা ইয়ে করছে। আমার মনে হয় এই দুটো বিগ টিকিট আইটেম যদি আমি বলি, এই দুটো বিশেষ প্রাপ্তি আপনি যদি বলেন। কিন্তু এর সঙ্গে এটা আমরা অর্থনীতিতে বেনিফিট এবং কস্ট বলি। বেনিফিটটা যদি প্রাপ্তি হয়, কস্ট হচ্ছে সামরিক এবং প্রতিরক্ষার বিষয়ে দায়িত্ব কিন্তু ভারতবর্ষের বেড়ে গেল, বিশেষ করে নৌবাহিনীর। কারণ এখন নেভাল ডকইয়ার্ড গুলোকে পরিকাঠামোগতভাবে উন্নত করতে হবে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কখনো যদি প্রয়োজন হয় তারা তাদের অ্যাসেট ডক করতে পারে আমাদের ইয়েতে। এবং ইন্ডিয়ান এয়ারফোর্স যাতে কোয়াড দেশগুলোর সঙ্গে যৌথ মহড়া দিতে পারে, সেইটার একটা প্রস্তুতি। এটা বিশেষ করে চীনের আগ্রাসন যদি আমি বলি, বা চীনের উন্নততর হয়ে ওঠার পথে মার্কিন যুক্তরাষ্ট্রের জবাব হিসেবে দেখা যেত। অনির্বাণ, তোমার কি মনে, তোমার তোমার কথা থেকেই তো সৃজন এগুলো টানলো, তো তোমার কি মনে হচ্ছে, মানে ইতিহাস কি বলছে? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে মানে কোনো মানে একতরফা আর কি মানে একটা কনক্লুশনে পৌঁছানোটা একটু কঠিন, কারণ এইগুলো করে যে ভারতবর্ষের একেবারেই কোনো লাভ হচ্ছে না তা নয়, কিন্তু যেটা সৃজন এক্ষুনি বললেন যে দায়িত্বটাও বাড়লো। হ্যাঁ, এবারে আমেরিকা দরকার হলে ইন্ডিয়ান ওশানে যাতে ভারতবর্ষের সাহায্যে আর কি এখানে আসতে পারে এটসেট্রা, এগুলো আছে এখন। মানে হিস্টোরিক্যালি ইন্ডিয়ার সঙ্গে তো আমেরিকার কখনোই অতটাও আর কি বন্ধুত্ব ছিল না। 1971-এর যুদ্ধের সময় যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ইন্ডিয়ার যে ঠিক, বন্ধুত্ব ছিল আমরা তো তখন অ্যাকচুয়ালি উল্টো দিকেই ছিলাম। উল্টো দিকেই ছিলাম। তো এখন আমার যেটা উল্টো মনে দিক হচ্ছে থেকে বেশি সাপোর্ট পেয়েছি। ঠিক ঠিক, সেটাও প্রচুর সাপোর্ট পেয়েছি, ওরে বাবা, ঠিক বলেছো। কারণ তো সেই সময় পাকিস্তানের সাথে ওদের একটা চুক্তি ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওরা ঠিক। কোন রকম অনির্বাণ মানে বলো। এটাই বোঝা যাচ্ছে যে মানে আমেরিকার সঙ্গে মানে একদম বেশি আর কি মানে গায়ে পড়া বন্ধুত্ব করলে ভবিষ্যতে কি হবে সেটাও একটা সংশয়। মানে পাকিস্তানের এখন যে অবস্থা সেটা থেকে বোঝা যাচ্ছে সেটাও একটা সংশয়ের ব্যাপার হতে পারে। তো সেইটা ভারতবর্ষ কিভাবে আগামী দিনে সেটা মানে করবে, জিনিসটা কিভাবে ব্যালেন্সটা মেনটেন করতে পারবে কিনা সেটাও দেখার। আর মানে আমাদের এটাও দেখতে হবে যে আমেরিকা চাইছে চীনের বিরুদ্ধে ইন্ডিয়াকে কিছুটা খাড়া করতে, কিন্তু চীনের সঙ্গে যে আমেরিকার ট্রেড হচ্ছে না তা তো নয়। মানে আই থিঙ্ক আমার কথা হবে $700 বিলিয়ন হবে লাস্ট বছরে। শুধু শুধু তাই নয়, জানো, আমাদের প্রতিবেশী একজন চীনের ফ্যামিলির সঙ্গে আমাদের গল্প ছিল। চীনে নাকি নরেন্দ্র মোদী প্রচন্ড পপুলার, মানে এতই নাকি চীনের সাধারণ মানুষের কাছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, আমার কোনো ধারণাই ছিল না। এটা আমাদের প্রতিবেশী, ওর ছেলে আমাদের ছোট ছেলের বন্ধু, তো আমরা বেড়াতে গেছিলাম একসাথে, তো সেখানেই ও বলছিল, আমার ধারণাই ছিল না। আচ্ছা, চীনটাতে পরে আসবো, হ্যাঁ। অনির্বাণ, আমি একটু সরে যাচ্ছি, আবার সৃজনের কাছে যাচ্ছি। সৃজন, এতক্ষণ তোমরা তিনজন মিলে যা বললে, মানে আমার কাছে অন্তত এগুলো সবই সৌরদ্বীপের ভাষায় জিও পলিটিক্যাল কথাবার্তা হচ্ছিল। তুমি একটা সহজ কথায় আমাকে পুরো মানে ম্যাক্রো ইকোনমিক্সের দিক থেকে আমাকে বলবে যে, বা তুমি যদি এক্সপোর্ট ইম্পোর্ট ডেটা যদি তোমার কাছে থাকে সেই দিয়েও যদি তুমি বলতে চাও, শুধু ইকোনমির দিক থেকে আমেরিকার কি আমাদের সঙ্গে বন্ধুত্ব, মানে ভারতের সঙ্গে বন্ধুত্ব হওয়া দরকার মনে করছো? মানে বন্ধুত্ব তো হয় সমানে সমানে, তাই না? তো মানে সেটা তো আমরা মহাভারতের সময় থেকে জানি। তো তোমার কি মনে হচ্ছে, এটা কি কিছুটা দুর্যোধন কর্ণ ব্যাপার হচ্ছে? কিছুটা কিছুটা না, খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা মানে ম্যাক্রো অর্থনীতির দিক থেকে যদি আমি ব্যাপারটাকে দেখি, তাহলে একটা দিক যেটা বুঝতে হবে সেটা হলো যে এই যে সাপ্লাই চেইন গুলো বিভিন্ন ভাবে চীন এবং তাইওয়ানের মধ্যে দিয়ে গেছে, এইটার জন্য মানে একটা আশঙ্কা করা হচ্ছে যে পরবর্তীকালে যদি মার্কিন চীন সম্পর্কটা আরো খারাপ দিকে যায়, তাহলে এই এই সাপ্লাই চেইন এবং সাপ্লাই লাইন গুলোকে উদ্ধার করে এনে অন্যান্য দেশে মানে সেটা প্রতিস্থাপন করার একটা চেষ্টা, সেইখানে ভারতবর্ষকে
একটা একটা অপশন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে বলে এক এক মানে এক এক রকম ধারণা তৈরি হচ্ছে, বিশেষ করে এই বিদেশ সফর, মার্কিন সফরের পর প্রধানমন্ত্রী মোদী। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমার আমার মনে হলো সেটা হচ্ছে আরেকটা দিক যেটা আমি বলবো, সেটা কিছুটা অর্থনীতির দিকই। সেটা হচ্ছে যে ইসরোর যে যে সাকসেস, ইসরোর যে যে সাফল্য, সেই দিকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি এবং আকর্ষণ দুটোই গেছে। কারণ আমি দেখলাম যে নাসা এবং ইসরো যৌথভাবে একটি স্যাটেলাইট, যেটাকে নিসার বলছে, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার, এইটা 2024 সালে ইসরো থেকে লঞ্চ হবে। এবং বারবার যে কথাটা উঠে আসছে এই 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 চুক্তিগুলোর মধ্যে থেকে, সেটা হচ্ছে টেকনোলজি শেয়ারিং, অর্থাৎ এমন একটা একটা বাতাবরণ সৃষ্টি করা, যেটা ওনারা বলছেন ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি, আইসিইটি, যেটার মধ্যে দিয়ে এই যে টেকনোলজির আদান প্রদান যাতে হতে পারে, সেটার কস্টটাকে, সেটার খরচটাকে কমানো, সেটা একটা ভীষণ বড়ভাবে লক্ষ্য। একটা একটা সবসময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়, একটা বড় দিক হচ্ছে সেটার প্রতিরক্ষা এবং সামরিক। সেটা বাদ দিয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করলাম, সেখানে আমি আপনাদের সবারই মতামত চাই। সেটা হলো একটা মৌ চুক্তি সই হয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে, যেটা যেটা বলছে যে ভারতীয় রেল কার্বন নিউট্রাল যাতে হতে পারে 2030-এর মধ্যে, সেই ব্যবস্থা যাতে করা যায়। অর্থাৎ এই যে ডিজেল ইঞ্জিন বা কার্বন এমিশন, যেটা যেটা ভারতীয় রেলের হয়, এটা 2030-এর মধ্যে শূন্যের কাছাকাছি যদি নিয়ে আসা যায়, মোর কনসেন্ট্রেশন অন ইলেকট্রিক লাইক ইঞ্জিন এবং লোকোমোটিভ, সেইটা কিন্তু একটা হয়েছে, এবং ইলেকট্রিক বাস। আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা একটা অদ্ভুত সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়েছি, যেখানে পেট্রোপণ্য দাম বৃদ্ধি, এটা একটা দিক যেমন, দ্বিতীয় দিকটা হচ্ছে পেট্রোলের উপর নির্ভরতা কিন্তু কমিয়ে আনা হচ্ছে গ্লোবাল স্তরে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন সেটাতে অগ্রগণ্য, যে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি একটা ট্রানজিশন আমরা লক্ষ্য করছি। সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষেও সেই জিনিসটা যাতে আনা যায়, সেটাও একটা একটা কিন্তু চুক্তি হয়েছে এই এই মার্কিন সফর। এই জায়গা থেকে আমার মনে হয় এটা ম্যাক্রো ইকোনমিক। এই চুক্তিটা একটু এক কথায় বললে, মানে কি চুক্তি হয়েছে, মানে চুক্তিটা মানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে ভারতীয় রেলকে কার্বন মানে নেট জিরো এমিশনস, কার্বন এমিশনস করা হবে এর মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে ভারতের, সেটা আমেরিকানরা সেটাতে হেল্প করবে, সাহায্য করবেন, মানে টেকনিক্যাল দিকে সাহায্য করবে, টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন, এই যে জিনিসগুলো অটোমোবাইলের ক্ষেত্রে, এই জায়গাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ এই মার্কেটটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু দ্বিধা বিভক্ত মার্কেট, তার কারণ চীন এতে অগ্রগণ্য একটা ভূমিকা অলরেডি নিয়েছে। তাই এটাকে আমরা মানে ইকোনমিক্সে বলি ফার্স্ট পার্সন মুভার অ্যাডভান্টেজ। তো সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র আর মানে সময় নষ্ট করতে চায় না। সেইখানে ভারতবর্ষের সঙ্গে সেই যৌথ নেট কার্বন এমিশনস জিরো করার, এবং সেইখানে দাঁড়িয়ে অটোমোবাইল গুলোকে আস্তে আস্তে, এবং ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি। সেইখানে যদি সেইটাকে ইলেকট্রিক কনভার্সনটা 2030-এর মধ্যে করা যায়, সেইখানে খরচ, স্পেশালি ট্রান্সপোর্টেশনের খরচ অনেকটা কমে। সেইটা কিন্তু মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিগুলো সই করেছে। তো সেইটা একটা ম্যাক্রো ইকোনমিক দিক আমি মনে করি, বিশেষ করে যেটা যেটা আপনার জিনিসপত্রের সামগ্রিক দাম কমাবে, কারণ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির থেকে কিছুটা আমরা নিস্তার পাবো, কারণ এই ট্রানজিশনটা কিন্তু হচ্ছে প্রতিনিয়ত। এটা একটা দিক। দ্বিতীয় যে দিকটা, সেটা হলো খুব ইন্টারেস্টিং, সেটা আমার মনে হলো যে যে একটা দ্বিপাক্ষিক যে বিনিয়োগ এবং বাণিজ্য, এইটা কিন্তু বারবার উঠে আসছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, যেটা কিন্তু আগে অতটা ছিল না, এবং শ্লথতার একটা লক্ষণীয় ছিল, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর। কারণ ইউক্রেন যুদ্ধের পর ভারত ভর্তুকি যুক্ত তেল রাশিয়া থেকে কিনেছিল একাধিক মার্কিন স্যাংশন সত্ত্বেও। সেই জায়গায় কিন্তু একটা ধারণা তৈরি হয়েছিল যে এই সম্পর্কটার মধ্যে, ভারত মার্কিন সম্পর্কের মধ্যে একটা শীতল ফেজ আসছে, এবং
সেখানে ভারতবর্ষকে হয়তো এর কিছু মূল্যও দিতে হতে পারে। সেইখানে প্রথম প্রথম থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই স্টান্সটা নিল যে ভারত আমাদের অত্যন্ত হিতৈষী বন্ধু। এক, দ্বিতীয় কথা, ইন্টারেস্টিং বিষয়, আমরা এতক্ষণ কথা বললাম যে যে জিনিসগুলো নিয়ে কথা হয়েছে, ইন্টারেস্টিং বিষয় যে যে জিনিসগুলো নিয়ে কথা হয়নি সেটা হলো গণতন্ত্রের ইন্ডেক্সে ভারতের অবনমন। এটা নিয়ে ইন্টারেস্টিং, সরকারিভাবে কোনো কথা হয়নি, অথচ প্রত্যেকটা সংবাদ মাধ্যমে একবার অন্তত এটা উল্লেখ হয়েছে যে যে বিশেষ করে সংখ্যালঘু, আহ, মানবাধিকার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভারতের অবস্থান এই বিষয় নিয়ে। এবং ইন্টারেস্টিং বিষয় যেটা যেটা আমি হাইলাইট করব, যে ওয়াল স্ট্রিট জার্নালের একজন সাংবাদিক সাবরিনা সিদ্দিকী, তিনি আহ, প্রধানমন্ত্রী মোদীকে একটা প্রশ্ন করলেন ওই প্রেস মিটটা যখন হচ্ছিল, এবং সেখানে এই বিষয়গুলো আলোচিত হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী মোদী একটা, আমি দেখলাম, খুব ডিপ্লোম্যাটিক উত্তর দিয়ে কম কথায় জিনিসটা সেরে চলে এলেন। তারপর যেটা হলো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সাবরিনা সিদ্দিকীকে ইন্টারনেটে ট্রোলড হতে হলো, এবং সেটা নিয়ে ভীষণ হাসাহাসি হলো। তার কারণটা হচ্ছে বলা হলো যে ইচ্ছে করে অপদস্থ করার জন্য এরকম প্রশ্ন করেছে, এবং টু দ্য পয়েন্ট যে হোয়াইট হাউসকে পরের দিন একটা স্টেটমেন্ট দিতে হলো এটা নিন্দে জানিয়ে। এইটা কিন্তু একটা জিনিস যেটা নিয়ে কথা হয়নি, যেটার একটা ম্যানিফেস্টেশন আমরা কিন্তু দেখলাম। সেটাও আচ্ছা, কিন্তু আমরাও হয়তো একই ভুল করতে চলেছি, জানো তো। আমরাও এই দিকগুলো নিয়ে কোনো কথা 50 মিনিট ধরে আমরা আড্ডা মারছি, এইসব হ্যাঁ। কথা বলিনি। অনির্বাণ কিছু বলতে চাও? অনির্বাণকে দেখে মনে হচ্ছে অনির্বাণ ভেতরে ভেতরে এটা নিয়ে একটু ফুঁসছে। হ্যাঁ, কি হ্যাঁ, মনে না হয়? না, আমি তিনটে পয়েন্ট একটু কুইকলি করতে চাই। এক নম্বর হ্যাঁ। হচ্ছে যে বাইডেন বা আমেরিকা কেন বন্ধুত্ব দেখাচ্ছে, সেখানেও একটা বিষয় আমরা এখনো কথা বলিনি। সেটা হচ্ছে যে ইন্ডিয়ার মানে আমেরিকার মধ্যে যে ইন্ডিয়ান কমিউনিটি বা ইন্ডিয়ান ডায়াসপোরা, তাদের যে ইনফ্লুয়েন্স, যেমন কয়েকটা ক্ষুদ্র পরিসংখ্যান যদি দিই আর কি। মানে ভারতীয়রা হচ্ছে আমেরিকার পপুলেশনের টোটাল 1%, বাট লেটেস্ট ডেটা অনুযায়ী তারা টোটাল ইনকাম ট্যাক্সের 6% তারা ভরে। তার মানে বেশিরভাগ ভারতীয় সেখানে বেশ মানে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা ধনী পর্যায়ে পড়ে। 40টারও বেশি ইলেক্টেড অফিসিয়ালস আছেন ভারতীয় অরিজিনের, 35 জন ইন্ডিয়ান অরিজিন জাজেস আছেন, এবং বাইডেনের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশনে কত 100-র বেশি বিভিন্ন পদে ভারতীয় অরিজিনের লোকজন আছেন। কাজে ইন্ডিয়ান ডায়াসপোরাটা খুবই পাওয়ারফুল আমেরিকায়, এবং তারা একটা ইনফ্লুয়েন্স ফেলে, যে কোনো মানে আস্তে আস্তে আরো বেশি ফেলছে। তো এটাও একটা ভাবার দিক। দ্বিতীয় আরেকটা যেটা দিক সৃজন এক্ষুনি বললেন, এই চুক্তিটার ব্যাপারে আমি জানতাম না, এই কার্বন এমিশন কমানো বা ইলেকট্রিক লোকোমোটিভস করা এক্সেট্রা। তবে এটারও একটা জিও পলিটিক্যাল দিক তো ডেফিনেটলি আছে। তার কারণ তেল থেকে সরে এলেই যে মানে রিসোর্স নিয়ে মারামারিটা কমে যাচ্ছে তা তো নয়। তার কারণ এটা বানাতে গেলে কোবল্ট লাগছে, ইলেকট্রিক কার এবং সেটার ব্যাটারি গেলে কোবল্ট লাগছে, এবং কোবল্ট আফ্রিকায়, কঙ্গো, এই সমস্ত জায়গায় সবচেয়ে বেশি পাওয়া যায়। সেখানে চায়না অলরেডি দাদাগিরি করছে, বিভিন্ন জায়গায় তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। কাজে এই জিও পলিটিক্যাল জায়গাটাও এটা থেকে চলে আসছে। আরেকটাও যেটা শেষ কথা, যেটা সৃজন এক্ষুনি বললেন, সেটা নিয়ে আমরা একদমই কথা বলিনি, মানে ডোমেস্টিক আমাদের পলিটিক্স এটসেট্রা। এখানে সংশয়ের ব্যাপারটা আমার কাছে যাত্রা থেকে এটাই, যে আমেরিকা যে হঠাৎ এই সমস্ত জিনিস বলছে, সৌরদীপ যেটা বললেন যে আমাদের ভ্যালু সেম, হেন তেন, ডেমোক্রেসি ইজ ইন আ ভাইব্রেন্ট স্টেট, এখানের বোধহয় দিল্লিতে যিনি আছেন আর কি অ্যাম্বাসেডার, উনি বললেন। তো এই কথাগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে যে মানে ডোমেস্টিক আমাদের যা সমস্যা, বা মানে ভারতবর্ষের মধ্যে যা রাজনৈতিক সমস্যা, সেটার জন্য মানে আমেরিকা থেকে বা যারা গ্রেট লিবারাল ডেমোক্রেসি যেরকম ভাবা হয়, তাদের থেকে যে কোনো সাহায্য পাওয়া যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। কাজে এই ডোমেস্টিক যে সমস্যা, সেটা ভারতবর্ষের মধ্যেই পলিটিক্যালি যদি কোনো সেটা অপোজিশন তৈরি হয়, তাহলে সেটার মধ্যে দিয়ে করতে হবে। আমেরিকা বা অন্য কোনো দেশের উপরে সেটা নিয়ে নির্ভর করে বিশেষ লাভ। সৌরদীপ কি মনে হয়? লাভ নেই তো বটেই। আর এটা পুরোপুরি ঠিক না যে গভর্নমেন্টের স্তরে এটা নিয়ে ডিসকাশন হয়নি, কারণ এই প্রাইম মিনিস্টার মোদি যাওয়ার আগেই আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু একজন আমেরিকান অফিসিয়াল আমাদের ডেমোক্রেটিক ভ্যালুজকে ভীষণ প্রেস করেছিল। এটা সংবাদ মাধ্যমে এসেছিল এবং বলেছিল যে ভারত ইজ এ ভাইব্রেন্ট ডেমোক্রেসি এবং এইখানে কোনো অসুবিধে নেই, and we look forward to Prime Minister Modi's visit and so on and so forth. এবং এই
মানে দেশীয় কারণগুলোর জন্য আমি একটা জিনিস এর উপর হাইলাইট করতে পারি, সেটা অবশ্য একটু পরে করতে চাই। প্রথম হচ্ছে যে এই টেকনোলজি শেয়ারিং বা এই মিলিটারি টেকনোলজির প্রতি যে কোলাবোরেশন আমেরিকা এবং ভারতের মধ্যে, এইটা আমার এবং আরেকবার বলি যে এই সংশয়ের বিষয়টা যেহেতু বেশি ফোকাস করি সবসময়, আমার মনে হয়েছে যে এইটা ইজ সর্ট অফ টু লিটল টু লেট। হ্যাঁ, কারণ জন এফ কেনেডি একটা কথা বলেছিলেন যে ডিফিট ইজ অ্যান অরফান, ভিক্টরি হ্যাজ আ থাউজেন্ড ফাদার্স বাট ডিফিট ইজ অ্যান অরফান। হ্যাঁ, তো ভারতের প্রতি এই যে আমেরিকার দৃষ্টি, এই দৃষ্টি বা আমেরিকার দৃষ্টিতে আমরা আকর্ষণ করতে পেরেছি 91 এর পর থেকে। এবং আপনারা এইটা শুনলেও মানে আমি জানি না আপনারা এটা দেখেছেন কিনা কোথাও, 1998-এ যখন আমরা নিউক্লিয়ার টেস্ট করি তখন এটা খুব মানে হাস্যকর ব্যাপার হয়েছিল। ক্লিনটন অ্যাডমিনিস্ট্রেশন তখন আমেরিকাতে, এবং তারা আমাদের উপর স্যাংশন দিয়ে বসলো, আমাদের আর পাকিস্তানের উপর স্যাংশন দিয়ে বসলো, এবং পাকিস্তানের উপর কিন্তু স্যাংশন গুলো ওঠেনি। ঠিক আছে, ভারতের উপর কদিন পরেই স্যাংশন গুলো উঠে পড়েছিল, কারণ আমেরিকার বিজনেস কমিউনিটি আমেরিকার উপর চাপ দিয়েছিল যে ভারতের সঙ্গে এখন এই স্যাংশন গুলো দেওয়া যাবে না, আর স্যাংশন গুলো দিলে আমাদের বিজনেসের খুব ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এবং আর একটা জিনিস খুব হাস্যকর, এই জন্যই আমি বলি যে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমিটা ভীষণভাবে থিওরিটিক্যাল, যে এই স্যাংশন উঠবার পর তখন আমাদের এখানে প্রাইম মিনিস্টার বাজপেয়ী বললেন ভারত আর এখন অ্যাটলিস্ট এই কদিনে আর নিউক্লিয়ার টেস্ট করবে না। হ্যাঁ, এবং এই জিনিসটার মধ্যেও একটা পলিটিক্স আছে, কারণ ভারতের মে 1998 এর পরে আরো টেস্ট করা উচিত ছিল, কারণ আমরা যে মানে রেডিও অ্যাক্টিভ কাট অফ যেটা দরকার একটা নিউক্লিয়ার বমের জন্য, উই হ্যাডেন্ট রিচড, মানে আমরা ওই পার্সেন্টেজ অব্দিও পৌঁছইনি। হ্যাঁ, তো আমাদের নিউক্লিয়ার ডেটারেন্সটা প্রথম থেকেই ক্রেডিবল না, বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, তো এবার এইটা আন্তর্জাতিক সম্পর্কের ওই ভূ রাজনৈতিক অনেক ব্যাপার স্যাপার একসাথে একত্রিত হয়ে এই সিদ্ধান্তগুলো একটি দেশ পৌঁছয়। এবং এই মিলিটারি টেকনোলজির ব্যাপারে বলতে চাই যে চায়না কিন্তু স্টেলথ টেকনোলজির দিকে চলে গেছে। হ্যাঁ, এখন এই স্টেলথ এয়ারক্রাফট, স্টেলথ বোর্ডস, হ্যাঁ, স্টেলথ টেকনোলজি নেভিতে বা এয়ারফোর্সে এইগুলোর দিকে চলে গেছে। চায়না রেডার টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে, এবং যে এই কারণগুলোর জন্য আমরা যাই করব আলটিমেটলি এই ক্ষেত্রে আমি একটা গল্প আপনাদের ছোট বলতে চাই। মিল্টন ফ্রিডম্যানকে পাঠানো হয়েছিল, আপনারা জানেন স্বনামধন্য ইকোনমিস্ট আপনাদের সাবজেক্টেরই, নেহরুর সোশ্যালিস্ট ইকোনমিক্স এর উপর একটা ছোট রিসার্চ করতে প্রজেক্টে, এবং সেইখানে মিল্টন ফ্রিডম্যান রিপোর্টে লিখেছিলেন যে নেহরুর পদ্ধতিটা বা এই সোশ্যালিস্ট ইকোনমিক্সটা যদি আমরা ফলো করি, তাহলে যদি ভারত ফলো করে, তাহলে ভারতে 300 বছর লাগবে ওয়েস্টের সাথে একটা সমসাময়িক পর্যায়ে উঠে আসবার জন্য। হ্যাঁ, এবং পরবর্তীকালে সেটা বলা হয় যে 600 বছর লাগবে। হ্যাঁ, তো আমরা যাই করি আমাদের এইটা মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমর্থন আমরা যদি পাইও পরবর্তীকালে, উই আর অ্যাকচুয়ালি টু লেট ইন দ্য গেম। আচ্ছা, আমি না মনে মনে ভাবছি যে 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া উচিত, যদিও মানে একবার আড্ডা শুরু হলে তো বাঙালি থামতে চায় না। আমরা হেসে খেলে আরো 1 ঘন্টা কথা বলতে পারি, কিন্তু আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। হ্যাঁ, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বা বাঙালি তো রকেই বসে থাকতে পছন্দ করে, কিন্তু তাও 1 ঘন্টার খুব বেশি ওপরে উঠবো না। তো আর 1.5 মিনিট মতো বাকি, যে আমি 1.5 মিনিট না, ধরা যাক আর 4-5 মিনিট নিয়ে আমরা শেষ করতে চাইছি। হ্যাঁ, তো আমি সৃজনকে বলবো, দিয়ে তারপর অনির্বাণ, আবার সৌরদীপের কাছে ফেরত আসবো কিছুটা, মানে হ্যাঁ, সমাপ্তি সূচক একটা কিছু বলো। হ্যাঁ, সেখানে তোমার 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 যা ইচ্ছে সৃজন, তুমি আমেরিকার পক্ষে বলতে পারো, বা বা আমেরিকাতে বা আমাদের প্রধানমন্ত্রী যেটা পেলেন সেটা পুরোপুরি সংশয়ের কিনা, তোমার যা মনে হয়। কনক্লুডিং একটা কিছু বলো। আচ্ছা, না সেখানে একটা জিনিস আমি শুধু বলবো, সেটা হলো যে যখন যে কোনো প্রধানমন্ত্রী মার্কিন সফরে আসেন, আমাদের চোখ থাকে আমাদের প্রাপ্তির দিকটা,
কিন্তু প্রত্যেকটা প্রাপ্তির পেছনে একটা কস্ট থাকে, এবং সেইখানে আমি যেটা আগেও বললাম সেটা হচ্ছে যে এই যে সামরিক এবং প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের প্রচুর প্রাপ্তি, এবং সেইখানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল একটা জিনিস just বলতে চাই, সেটা হচ্ছে যে আমি দু 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 দেশের সংবাদ মাধ্যম এর লেখা পড়ছিলাম। ভারতীয় সংবাদ মাধ্যমে বলাই বাহুল্য ব্যাপারটা এমন ভাবেই প্রজেক্টেড যেন ভারতবর্ষের জন্য এটা বিশাল নৈতিক জয়, এবং মানে এই দিনটার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বসেছিল এরকম ইন্টারেস্টিং বিষয়। তার ঠিক উল্টো দিকটা আমি যখন দেখলাম, প্রত্যেকটা লেখা কিন্তু ক্রিটিক্যাল, এবং এইভাবে বারবার এটা তুলে ধরেছে যে ভারতবর্ষের মধ্যে ডোমেস্টিক ইন্টারনাল বিষয়গুলো নিয়ে কিন্তু একটা কথাও হয়নি। বারাক ওবামা পরবর্তীকালে একটা জায়গায় তো বলেই বসলেন ভারতের এই বিষয়টা নিয়ে। কিন্তু এই যে দিকটা, যে প্রথম থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটিটিউডটা ছিল হচ্ছে কোনো রকম ভাবে আমরা এই বিষয়গুলো, এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করবই না, এবং সেটা জনগণের সামনে তো নয়। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে অভিবাসী ভারতীয়দের নিয়ে একটা কথা হলো। অভিবাসী ভারতীয়দের নিয়ে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে ইন রিসেন্ট টাইম, সেটা হলো যে তাদের কাছে প্রধানমন্ত্রী মোদীর গ্রহণযোগ্যতা কিন্তু আস্তে আস্তে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু একটা কনসার্ন, যে জিনিসটা বলাই বাহুল্য এই মার্কিন সফরে কোথাও আলোচিত হয়নি। যেভাবে দেখানো হলো ব্যাপারটা যেন এখানকার অভিবাসী ভারতীয়রা সাংঘাতিক ভাবে প্রধানমন্ত্রী মোদীর পক্ষে, সেটাও একটা দিক। এবং তৃতীয় যে জিনিসটা বলবো সেটা হলো যে টেকনোলজি শেয়ারিংটা কিন্তু শুনতে খুব ভাল লাগে, কিন্তু এটা কতটা সদর্থক সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। তার কারণ কখনোই আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কাটিং এজ টেকনোলজি কিন্তু কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র হাতছাড়া করে না। ইন্টারেস্টিং বিষয় যখন ইউক্রেনকে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কাটিং এজ টেকনোলজি F-16 র্যাপটর কিন্তু এখনো দেয়। এবং এই যে জিনিসটা, কারণ ওইটাই যে সেই দেশে যদি কখনো পালাবদল হয়ে যায় এবং তুলনামূলকভাবে এক মানে মিত্র রেজিম না থাকে, তাহলে সেইগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করার একটা প্রবণতা থাকে। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করবেন যে কমব্যাট ইউক্রেন রাশিয়ার যেটা আমরা দেখছি, সেইখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব যে আর্সেনালের যে অস্ত্রগুলো, সেগুলো খুব খুব মানে সচেতন ভাবে এবং খুবই কনসিয়াসলি ব্যবহার করছে। তার কারণটা হচ্ছে এর মধ্যে একটিও যদি রাশিয়ার হাতে পড়ে যায়, তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে জেনে নেবে সেটা কিভাবে হ্যাঁ, এই যে জিনিসটা, এটা কিন্তু খুব জরুরি। যে আমরা ভাবছি আমাদের প্রাপ্তির দিকটা অনেক বেশি, আমরা 6G টেকনোলজি টেলিকমিউনিকেশন পাবো, আমরা ফাইটার জেটের ইঞ্জিন পাচ্ছি, কিন্তু এটার সঙ্গে দায়িত্বটাও কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে ইন্ডিয়ান ওশান রিজিয়নে কিন্তু ভারতবর্ষ একটা মূল প্লেয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের এই সংশয়ের জায়গাটা এইটা, আমরা কি সত্যি এতটা প্রস্তুত এতটা দায়িত্ব নেওয়ার? তার কারণটা হচ্ছে আরেকটা জিনিস আমি ছোট করে বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পুরো গ্লোবাল পলিটিক্সের রিডিংটা খুব ইন্টারেস্টিং। মার্কিন যুক্তরাষ্ট্র আজও তার সেই পুরনো ধারণা নিয়ে আছে যে কমব্যাটটা কিন্তু সামরিকভাবে হবে, অর্থনৈতিক কমব্যাটের ব্যাপারে কিন্তু খুব বেশি তারা এখনো সচেতন নয়। যার জন্য তারা প্রতিরক্ষা এবং সামরিক দিকটাকে দেখছে। সেই ইকোনমিক দিকটা সাংঘাতিক, যেখানে চীন কিন্তু ইকোনমিক ভাবে একটা এমন দিকে চলে এসেছে যেখানে তাকে বাদ দিয়ে কিন্তু অনেক কিছুই হচ্ছে না অনেকগুলো দেশে, এবং অনেকগুলো দেশ ডিপেন্ডেন্ট চীনের উপর। সেইটা কিন্তু আমার মনে হয় এটা একটা সংশয়ের বিষয়। অনির্বাণ, তুমি চীন নিয়ে কিছু বলবে, বা তোমার যা মনে হচ্ছে সেটা বলতেই পারো। কিন্তু আমি যদি একটু অন্যভাবে যদি একটু সামারাইজ করি, যেহেতু আমরা পুরো সময়টাই একটু জিওপলিটিক্যাল বিষয়গুলো নিয়েই কথা বললাম, সেটাই সবচেয়ে সহজেই উঠে আসে এই মানে বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমেরিকার যাত্রা নিয়ে। কিন্তু একটু অন্যভাবে যদি সামারাইজ করি, আমি শুধু এটাই বলবো যে মানে রাজনীতিটা তো বিভিন্ন স্তরে হয়, যেটা আর কি একাডেমিকরা জিওগ্রাফিক্যাল স্কেল এইসব বলতে ভালোবাসে। তো একটা মানে ভারতবর্ষের মধ্যে একটা রিজনে একরকম হচ্ছে, আবার সর্বভারতীয় স্তরে একটা হচ্ছে, আবার একটা আন্তর্জাতিক জিওপলিটিক্স হচ্ছে। হ্যাঁ, আমার ভারতবর্ষের মধ্যেও দেখেছি এই বিভিন্ন স্তরগুলোকে এক জায়গায় আনাটা খুবই কঠিন। মানে পশ্চিমবঙ্গে একরকম আর কি অরাজকতা চলছে, আবার সেই শাসক দলই আবার সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকারের বিরুদ্ধে যে বিপক্ষ হচ্ছে
সেটার মিটিং এ যাচ্ছে ব্যাঙ্গালোরে, নানান রকম হাস্যকর জিনিস হচ্ছে, এটা ভারতবর্ষের ইতিহাসে হয়েছে সবসময়। তো এবারে আন্তর্জাতিক স্তরে একটা তো পলিটিক্স আছে, যেটা সৌরদীপও বললেন, সুজনও বললেন, যে কিছু জিনিস যেটা ভারতের মানে রাষ্ট্রের হাতে নেই, অনেক কিছু হচ্ছে, চীন পাওয়ারফুল হচ্ছে, আমেরিকা একরকম জিনিস চাইছে, সেখানে তো একরকম ভাবে আমাদেরকে ম্যানিপুলেট করতেই হবে। এবং আমি এটাও ভেবে দেখেছি যে যদি এখন নরেন্দ্র মোদী না হয়ে যদি অন্য কেউ প্রধানমন্ত্রী হতেন, কংগ্রেসের কেউ হতেন বা উনি কে হতেন, তাহলেও কি তারা খুব মানে খুব আলাদা কিছু করতে পারতেন, ঠিক, হয়তো একটু একদম। অন্যভাবে হ্যাঁ, তারা ম্যানুভার করতে পারতেন, কিন্তু মানে খুব আলাদা কিছু করতে পারতেন না। তো সেইটা একটা জায়গা রয়েছে। আবার আমাদের দেশের মধ্যে যে রাজনীতি রয়েছে সেটাকে অন্যভাবে ভাবতে হবে। আমার মনে হয় শুধু এটা এইভাবে ভাবা উচিত যে ভারতবর্ষে যেমন সবাই মানে বিজেপি বা নরেন্দ্র মোদীকে সমর্থন করেন না, তেমনি আমেরিকার মধ্যেও একেবারেই কেউ প্রশ্ন তোলেনি তা নয়। আমি যতদূর জানি ইউএস কংগ্রেসের ৭৫ জন মেম্বার একটা চিঠি দিয়েছিলেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে, তার মধ্যে কিছু রিপাবলিকানও ছিলেন, কিছু ডেমোক্র্যাটসও ছিলেন, যে এই কথাগুলো, মানবাধিকার ইত্যাদি কথা উঠুক, সেটা ওনারা একটা চিঠি দিয়েছিলেন। যখন ওয়াশিংটন ডিসিতে ইন্ডিয়ান ডায়াসপোরার সঙ্গে প্রধানমন্ত্রী সেখানে নৈশভোজ করছেন, তখনও সেখানে বাইরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অনেক ভারতীয় অন্যান্য লোকেরাও ইউএস সিটিজেন অনেকে প্রোটেস্ট করেছে। তো এই ধরনের জিনিসও হচ্ছে। এবং আমেরিকার মধ্যে ধরুন যে আমাদের দেশ থেকে আমরা এক্সপোর্ট করেছি একটা কাস্ট ডিসক্রিমিনেশনের জায়গা, যেটার জন্য বিভিন্ন আমেরিকান স্টেট এখন সেটাকেও, কাস্ট কথাটাকেও তাদের ল এর মধ্যে ঢোকাতে বাধ্য হয়েছে, যে Yes. ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রেস নেশন এগুলো হবে না, তাতে কাস্টও তারা অ্যাড করতে বাধ্য হচ্ছে। তো এই সমস্ত দিকগুলো নিয়ে তো এখন কথা বলা যাবে না, এগুলো নিয়ে বলতে গেলে আরো ৪ ঘন্টা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ। না, এই তবে তুমি সমস্ত একটা কথা জিনিসগুলো কিন্তু তুমি খুব ভালো বলেছো যে অন্য কোনো নেতা হলেও যে খুব যে আলাদা হতো তা কিন্তু না, এটা তো একদম ঠিক বলেছো। হ্যাঁ, তো বড়জোর সেটাই এই মোদি তো মোদি হাগটা একটু অন্যভাবে গান্ধী হাগ হতো হয়তো, কিন্তু হ্যাঁ। আহ, হ্যাঁ, না তো না, বলো সেক্ষেত্রে বলো। আমার হ্যাঁ, এটাই মনে হয় যে মানে সংশয়ের জায়গাটা আমরা বেশিরভাগটা এইটা নিয়ে কথা বললাম যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে কিনা, বা আমেরিকা আমাদের তাদের দলে টেনে নেবে কিনা এই জায়গাগুলো। বাট এই আমাদের মানে ডোমেস্টিক পলিটিক্সে যে যে জিনিসগুলো হচ্ছে সেটাও তো খুবই বড় সংশয়ের আর কি একটা জায়গা। এবং সেই জায়গাটা যে এই মানে আন্তর্জাতিক রাজনীতিটা যদি এইভাবে চলে, তাহলে আমাদের মানে ডোমেস্টিক পলিটিক্সের জায়গাটা যে আর আন্তর্জাতিক স্টেজে আসবে না, সেইটা আমার মনে হয় যারা ভারতের রাজনীতিতে যাদের একটা স্টেক আছে বা যারা সেটা নিয়ে চিন্তিত, তাদের এটা বুঝে যেতে হবে যে আন্তর্জাতিক রাজনীতিতে যেভাবে চলছে তাতে আমাদের ডোমেস্টিক সমস্যাগুলো এখানে খুব একটা ভালোভাবে আর উঠবে না, বা আলোচনাটা করতে কিছু লোক চাইলেও তারা ইনফ্লুয়েন্স করতে পারবে না আলোচনাটাকে অতটা। কাজেই আমাদের আচ্ছা, একটা জিনিস নিজেদেরই বলো আলাদাভাবে অনির্বাণ, ভাবতে হবে। তুমি তুমি নিউ ইয়র্কের এলাকাতে এত বছর আছো বলেই তোমাকে আরো বেশি করে জিজ্ঞেস করছি। তাই মানে বিজনেস ক্লাসটা তো আমেরিকাতে, এমনকি অন্য পশ্চিমের দেশগুলোতেও সবাই তো প্রায় মোদির রাজ্যের, তাই না? তো হ্যাঁ, সেইটা কি একটা বড় গল্প যে মানে আহ, হ্যাঁ, এটা এর আগে কে আরেকজন বললো, সৌরদীপ বললো যে যখন স্যাংশন দেওয়া হলো বিজনেস ক্লাস প্রোটেস্ট করেছিল। তো তারা তো সবাই খুবই যাকে বলে প্রো মোদি, এমনকি প্রো বিজেপি, তাই না? তো হ্যাঁ, সেটা তোমার কি মনে হয়েছে, মানে বিশেষ হ্যাঁ, করে নিউ সেটা তো জার্সি একটা এলাকায়? বড় ফ্যাক্টর বটেই। এবং এটা হুম কনসেন্ট্রেটেড হচ্ছে দুটো কোস্টে, মেইনলি হুম ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্টে, মানে ক্যালিফোর্নিয়ার দিকে ওয়েস্ট কোস্টে, এবং ইস্ট কোস্টে নিউ ইয়র্ক, বস্টন, এই 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 এরিয়াগুলোতে। এবং তাদের মধ্যে বেশিরভাগই মোদি সমর্থক। এবং মানে সেটা এক্স্যাক্টলি কেন বলা মুশকিল। এবং সেখানে তারা নানা রকম ভাবে আর কি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা মাঝে মাঝে বলে, যে আমেরিকায় আর কি ইন্ডিয়ান কালচারকে তারা ভালো চোখে দেখে না এটসেট্রা। এবং ইন্ডিয়ান কালচার মানে কি, ইন্ডিয়ান কালচার মানে হচ্ছে জাতিবিভেদ, ইন্ডিয়ান কালচার মানে হচ্ছে এটসেট্রা এটসেট্রা, আর যা কিছু মানে যারা আর কি আরেকটু প্রোগ্রেসিভলি ভাববে, যারা যেগুলো চাইবে না দেখতে, সেটাই তাদের কাছে ইন্ডিয়ান কালচার। কাজে তারা যেহেতু ভারতবর্ষে এই মানে আমেরিকায় যেহেতু তারা মানে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করার মতো একটা জায়গা রয়েছে, একাডেমিকরা একটা খুব ফ্যান্সি কথা ইউজ করতে ভালোবাসেন, রিপ্রেজেন্টেশন, যে কে রিপ্রেজেন্টেশনটা করতে পারার মতো জায়গায় রয়েছে। কারণ ইন্ডিয়ান ডায়াসপোরা তো আর শুধু আমেরিকায় নেই, ইন্ডিয়ান ডায়াসপোরা ওয়েস্ট ইন্ডিজেও গেছিল 19 শতাব্দী থেকে, যারা ইন্ডেনচার্ড লেবারার হয়ে গিয়ে ওখানে সুগার প্ল্যান্টেশনে কাজ করেছে। তাদের মধ্যেও অনেকে নিউ ইয়র্কের বাইরে থাকে, জ্যামাইকা বলে একটা জায়গায়, সেখানে ইন্দো ক্যারিবিয়ান খাবার দাবার মানে অসম্ভব ভালো পাওয়া যায়। আমি খুব বেশি সময় পেতাম না, বাট মাঝে মাঝেই সময় পেলে যেতাম। কাজে ডায়াসপোরা তো অনেক জায়গায় রয়েছে, অনেক রকম রয়েছে। মানে ইন্ডিয়ান ডায়াসপোরাটা আমেরিকাতে এত পাওয়ারফুল কেন,
এবং আমি এই ডেটাটাও খুঁজেছি যে ইন্ডিয়ানরা যারা আসে আমেরিকায় তারা কোথা থেকে আসে এবং তাদের কাস্ট বেসিসটা কি। আমাদের নিজেদের দেশেই কাস্ট সেন্সাস নেই এবং এই ডেটাটা ডাজ নট এক্সিস্ট, মানে আমি এটা খুঁজেছি ডেটাটা ডাজ নট এক্সিস্ট, কাজে আমাদের কি গেস ওয়ার্কের ওপরেই চলতে হবে। বাট ওয়ান গেসেস যেটা আপনি বললেন যে বিজনেস কমিউনিটি কিছু পার্টিকুলার স্টেট থেকে এবং কিছু পার্টিকুলার আউটলুকের মানুষই বেশি বিজনেস ক্লাসের মধ্যে, এবং তাদের মধ্যেই মোদী এবং বিজেপির সমর্থক অনেক পরিমাণে আছে। হুম হুম তো স্ট্র্যাটেজিওয়ালা তুমি বলো, তোমাকে দিয়ে শেষ করা যাক। হ্যাঁ, তো আমার সৃজন যেটা বললেন সেটা আমার একটা রিজার্ভেশন আছে। সৃজন, প্লিজ ডোন্ট মাইন্ড। সৃজন বলছিলেন যে আমেরিকা এই যে আনকনভেনশনাল ওয়ারফেয়ারের পদ্ধতিগুলো সেরকম ভাবে বুঝতে পারে না বা ইউজ করে না। এইটা ঠিক পুরোপুরি ঠিক নয়, জানেন। কারণ এই যে এই যে জিও ইকোনমিক্স, যেটা জিও ইকোনমিক টুলস যেগুলো, হ্যাঁ, ইন্টারডিপেন্ডেন্স, ইনফরমেশন টেকনোলজি এটসেট্রা, এইগুলোর অস্ত্রায়ন কিন্তু প্রথমবার আমেরিকাই করেছে। হ্যাঁ, এবং এই অস্ত্রের মতো প্রয়োগ, হ্যাঁ, এই জিনিসগুলো কোয়ারশনের কারণে এটা প্রথমবার আমেরিকাই করেছিল। আমেরিকা এই জিনিসগুলো কন্টিনিউ করতে পারেনি, কারণ যে সময়টা তাদের কন্টিনিউ করার দরকার তখন তারা ইরাকে যুদ্ধ করছে, আফগানিস্তানে যুদ্ধ করছে এবং পরবর্তীকালে আরব স্প্রিং করছে, হ্যাঁ, আর তারপরে ইউরোমেডান করছে আপনার ইউক্রেন, হ্যাঁ, যেটার কারণে এত গন্ডগোল। তো সেইটা ঠিক না। এবার এইটার প্রেক্ষিতে আমি আর একটা জিনিস বলছি যে ওবামার স্টেটমেন্টটা যেরকম, ওবামা কিন্তু বাইডেন আর ওবামার, বাইডেন আপনারা যেরকম জানেন যে বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিল যখন ওবামা প্রেসিডেন্ট ছিল, তো দে আর স্টিল আ টিম বলতে গেলে। তো এবারে বাইডেন যখন বলছে চিয়ার্স টু গ্রেট পাওয়ার, ওবামা কেন বলছে যে উই শুড অলসো লুক ইনটু দ্য প্রবলেমস অফ ইন্ডিয়া? হ্যাঁ, তো আমার এই যে এই দ্বন্দ্ব, এই দুটো স্টেটমেন্টের মধ্যে যে কন্ট্রাডিকশন, এইটার ক্ষেত্রে আমি একটা একটা ছোট কমেন্টারি লিখেছি, আমি জানি না সেটা পাবলিশ হবে কিনা, কিন্তু সেইটাতে আমি এটা বলেছি যে সম্প্রতি একটি ট্রেন্ড দেখা যায় ইন্টারন্যাশনাল রিলেশনসে, দ্যাট ইজ দ্য ওয়েপনাইজেশন অফ সামিট ডিপ্লোমেসি। সামিট ডিপ্লোমেসির অস্ত্রায়ন, হ্যাঁ, বা এই মানে বিশ্বব্যাপী অনেকগুলো ফরেন পলিসির ইনস্ট্রুমেন্টের অস্ত্রায়ন, যেরকম ধরুন আইসিটি টুলস, হ্যাঁ, গ্লোবাল সাপ্লাই চেন, স্ট্র্যাটেজিক মেটেরিয়ালের সাপ্লাই চেন, লেবার, প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টার্স, ইভেন গেমস অ্যান্ড স্পোর্টস এর প্ল্যাটফর্ম গুলো। আমি একটুখানি দাবা খেলি, আমার একটা দাবার নেশা আছে। আমি ওইখানে chess.com এ যখন আমি দাবা খেলি তখন আমি দেখি ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার ফ্ল্যাগটা আর দেখায় না, বা রাশিয়ান প্লেয়ারদের রাশিয়ান বলে না। হ্যাঁ, তো দিস ইজ আ টাইপ অফ ওয়েপনাইজেশন, জানেন, যেখানে এই সামিট গুলো যেরকম করে হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের পর, আরো বেশি এই সামিট গুলো হয়ে উঠছে, এই G20 বলুন, সামিট অফ দি আমেরিকাস বলুন, বা এই বাইল্যাটারাল সামিট গুলো বলুন, এইগুলো এমন করে যেন মানে এর পরিচালনাগুলো, সামিট গুলোর পরিচালনাগুলো এমন করে হচ্ছে যেন এটা আমার তোমার একটা ডিফারেন্স চলে আসছে। হ্যাঁ, যে আমরা খুব ভালো, আমাদের প্রতিপক্ষরা খুব খারাপ। হ্যাঁ, এবং হ্যাঁ, আমাদের প্রতিপক্ষদের আমাদের মানে সতর্ক থাকা উচিত আমাদের প্রতিপক্ষদের থেকে, এবং সাম টাইপ অফ বলতে গেলে ডেঞ্জার, হ্যাঁ, যে ডেঞ্জার গুলো পোস্ট করছে, যেরকম একটা স্টেটমেন্ট আমি বলি, প্রাইম মিনিস্টার মোদি কংগ্রেসে বলেছেন, দ্য ডার্ক ক্লাউডস অফ কোয়ারশন অ্যান্ড কনফ্রন্টেশন আর কাস্টিং দেয়ার শ্যাডোজ ইন দি ইন্দো প্যাসিফিক। এটা কি কোন দেশের কারণে বলেছে আপনারা সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, এবং অকাস হওয়ার পরে ভারতবর্ষের কিন্তু এই যে এই দায়িত্ববোধ, এইটা নিয়েও অনেক প্রশ্ন উঠে এসছে। কারণ কোয়াড আমাদের বুঝতে হবে এটা কিন্তু একটা মিলিটারি অ্যালায়েন্স নয়। হ্যাঁ, এবং এটি একটি মিলিটারি অ্যালায়েন্স হতে পারবে না, সেই জন্যই কিন্তু অকাসটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, যে ভারত কখনো কোনো মিলিটারি অ্যালায়েন্স টেমপ্লেটে যাবে না বলে। এবং এই কোয়াডের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজনীয়তা ছিল? আমাদের প্রয়োজনীয়তা ছিল যে আমাদের আন্দামান নিকোবর কমান্ড, যেটা আমাদের ট্রাই সার্ভিস কমান্ড, সেইটাকে আরো বেশি পাওয়ারফুল করে তুলব। কিন্তু সেটা কি আমরা করতে পেরেছি? এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজিক ব্লান্ডার। হ্যাঁ, আর এইটাও কিন্তু স্ট্র্যাটেজিক অটোনমির বিপরীত। তো এই যে এই অস্ত্রায়ন ঘটছে,
হ্যাঁ, এই ইভেন সামিট ডিপ্লোমেসির অস্ত্রায়ন করছে বা ইন্টারন্যাশনাল ফোরাম গুলোর অস্ত্রায়ন করছে, এইটাও কিন্তু খুব সমস্যা। ঠিক। আচ্ছা, আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট কথা বলে ফেলেছি। আমি এবারে আমাদের আড্ডাটা শেষ করে আমি দেখব যদি কোনো শ্রোতা বা দর্শক আমাদের জন্য কোনো প্রশ্ন রেখে থাকেন। এটা ফেসবুকে সরাসরি দেয়া হচ্ছে। আমি নিজে ফেসবুক করি না, সেটা নিয়ে আলাদা আড্ডা আমরা পরে মারতে পারি। আমি জানি না তোমাদের তিনজনের কি ফেসবুক পেজ আছে? আছে তিনজনেরই কিন্তু আছে। এই আচ্ছা, আচ্ছা। থাক বা না থাক, তোমরা একটা চেষ্টা করতে পারো আমাদের এই আড্ডা হয়ে যাওয়ার পরে এটা বিভিন্ন জনের কাছে পৌঁছে দেওয়া, তোমাদের বন্ধুদের নিজেদের ফেসবুকের মাধ্যমে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি আমি জড়িত নই একেবারেই, সেটা নিয়ে কথা বলতে চাই না এই মুহূর্তে। কিন্তু যদি তোমরা জড়িত থাকো বিভিন্ন বন্ধুদের কাছে, তা আমার মনে হয় ঢাকটা পেটানোর দরকার আমাদের কিছুটা, কারণ আমরা যে এত কথা বললাম সেটা অন্যরা একটু শুনুন, তাদের নিজেদের মতামত তারা তাহলে দিতে পারবেন। ফেসবুকে তো এটা থাকবেই, আমাদের অর্থ বিশ্লেষণের পেজেও এটা থাকবে, তবে কমেন্ট বা প্রশ্ন ফেসবুকের পেজে আসতে পারে। তো তোমরা সবাই যে একটু সবাইকে জানিয়ে দিও। আহ, একটা প্রশ্ন আমি পেয়েছি, সেটা ফেসবুকের মাধ্যমে নয়, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন শৈবাল কর। তোমরা নিশ্চয়ই জানো, কলকাতায় সোশ্যাল সায়েন্স রিসার্চ যে সেন্টারটি আছে তার এখন উনি অধিকর্তা। তো প্রফেসর শৈবাল কর আমাকে সরাসরি ব্যক্তিগতভাবে লিখেছেন, আমি সেটা চ্যাটে দিয়েছি। আমি জানি না তোমরা আমার চ্যাট দেখতে পাচ্ছ কিনা, নাহলে আমি একবার পড়ছি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমেরিকাতে পরপর দুটো রেজিম, ট্রাম্প এবং বাইডেন, দুটো আমলেই ভারতের প্রতি আকর্ষণ বিশেষ রকম দেখা গেছে। তার মানে কি দাঁড়ালো, যে ভারত নিয়ে এই অবস্থান বদলায়নি, তাই না? দুটো দুটো দলেরই, হ্যাঁ, ডেমোক্রেট রিপাবলিকান দুটো দলই তাহলে এরকম করলেন। তাহলে এটা থেকে কি আমরা কি বুঝতে পারছি যে শুধুই অর্থনৈতিক কারণেই দুটো আলাদা দল, তাদের অবজেক্টিভ আলাদা হতে পারতো পটেনশিয়ালি ভারত সম্বন্ধে, সেটা হলো না। দুটো দলই, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, তারা ভারতকে চাইছেন বন্ধু হিসেবে। তাহলে কি এটা কি ইউএস এর একটা জাতীয় ইন্টারেস্ট হয়ে দাঁড়িয়েছে, যে দলমত নির্বিশেষে দুটো বড় দল তারা ভারতকে চাইছেন? তো এই কথাটা কিছুটা অনির্বাণ বললো ভারতের দিক থেকে, যে যদি মোদি না হয়ে গান্ধী হতো তাহলেও হয়তো একই কাজই পেতাম। সেইভাবে একইভাবে যে ওদিকে ডেমোক্রেটই আসুক বা রিপাবলিকানই আসুক, তারা কি ভারতকে এইভাবে চাইবে? তো অনির্বাণকে দিয়েই বা শুরু করি। অনির্বাণ, তোমার কি মনে হয় এটার উত্তরে? সংক্ষেপে বলো, কারণ আমি তিনজনের কথাই শুনবো। হ্যাঁ, আমারও মানে আপনি অলরেডি বললেন, আমি ওরকম ভাবেই আমরা যদি ভাবি, যে আমারও মনে হয় যে ট্রাম্পও যে আর কি কথাগুলো বলতো সেটা তো অনেকটাই রেটরিক ছিল। মানে হুম, যে আর কি মানে ইন্ডাস্ট্রি চলে গেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থেকে আমেরিকায় গিয়ে চায়নায় চলে গেছে, বা সেগুলো গ্লোবালি ডিসপার্সড হয়ে গেছে সেটার প্রোডাকশন, সেটা তো আর ট্রাম্প চাইলেই আর কি সেটা আবার আমেরিকায় ফেরত আনতে পারবেন না। তো কথাটা অনেকটাই আর কি ক্ষেত্রে রেটরিক ছিল। তো আমার মনে হয় মানে এই যে মানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে মানে মতাদর্শের যে তফাৎ, এই মতাদর্শের তফাৎগুলো আস্তে আস্তে খুবই ক্ষীণ হয়ে আসছে কিছুটা আন্তর্জাতিক আর কি মানে ক্যাপিটালিজমের যে প্রেশার সেটার জন্য। এবং আমার মনে হয় এই মতাদর্শের তফাৎগুলো প্রধানত ডোমেস্টিক্যালি আহ দেখা যাচ্ছে। যেমন ভারতবর্ষে অবশ্যই মানে বিজেপি বা অন্য কংগ্রেসের দল হলেও কংগ্রেস আর কি অনেক কিছুই করেছে যেটা আর কি ওদের নিশ্চয়ই খুবই লজ্জার জায়গা, বাট আর কি একটা মতাদর্শের তফাৎ তো আছে। আর আমেরিকাতেও যেমন আর কি মানে ট্রাম্প যেটা করার চেষ্টা করছিল, যেটা পেরেছিল কিছুটা করতে, হচ্ছে ইমিগ্রেশন লটাকে একটু টাইট করে দিল, বলে দিল আমরা ইরান থেকে ঢুকতে দিচ্ছি না, এখান থেকে ঢুকতে দিচ্ছি না, এই এই ধরনের, বা H1B ভিসার কোটা কমিয়ে দিচ্ছে। এই জাতীয় জিনিসগুলোতেই আমার মনে হয় যে তফাৎটা মানুষের কাছে দেখানো বা একটা অ্যাডভার্টাইজ করা আমার মনে হয় অনেক বেশি সোজা, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা জেনুইন কোনো পরিবর্তন আনার থেকে। ঠিক। সৃজন, তোমার কি মনে হয়? না, আমি সম্পূর্ণ একমত অনির্বাণের সঙ্গে, কিন্তু দুটো দুটো জিনিস আমি একটু, একটা জিনিস আমি শুধু একটু একটু ক্ল্যারিফাই করতে চাই, সেটা হলো ডেমোক্র্যাট এবং ট্রাম্প রিপাবলিকান, এবং রিপাবলিকান কিন্তু একটু আলাদা।
এইটা একটু পার্থক্য হ্যাঁ, রয়েছে এটা সেখানে। একদম ঠিক বলেছো। আসলে সেই ট্রাম্প ট্রাম্প শব্দটাই এমন ট্রাম্প করে দেয় সব ধারণাকে। সেই সেই না, কিন্তু সেইখানে রিপাবলিকান মানে ট্রাম্প নয়, ঠিক ঠিক। না, না মানে এরকম একটা বড় সংখ্যক রিপাবলিকান আছে যারা ট্রাম্পকে চাননি এবং চান না। এবার সেই জায়গাটায় আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে পররাষ্ট্র নীতি এবং এবং মানে ইন্টারন্যাশনাল দিক থেকে দুটো সরকারের মূলত বিষয়বস্তুগুলো একই রকম ছিল। একটা জিনিস যেটা বলা যেতে পারে, মানে যেটা দেখা গেছিল, সেটা হচ্ছে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত স্তরে মোদির একটা খুবই ভালো সম্পর্ক ছিল, যেটা বারবার হয়েছে, যেরকম হাউডি মোদি এখানে, নমস্তে ট্রাম্প ভারতবর্ষে, মানে এই যে জিনিসটা, ব্র্যান্ডিং জিনিসটা অনেক বেশি ছিল, অনেক বেশি, মানে দামামাটা অনেক জোরে বাজানো হতো। বাই দ্য ওয়ে, আসল সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে মানে হ্যাঁ, হাসির খোরাক হিসেবেই সংবাদ মাধ্যম কিন্তু এই ট্রাম্পের সঙ্গে মোদির তুলনাটা কিন্তু অনেক আগেই করেছে, যে হ্যাঁ, এরা মানে দুজনেই মানে কি বলবো, অল্প বিস্তর ছিটগ্রস্ত। আহ, না, কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, ট্রাম্পের একটা অদ্ভুত জিনিস ছিল, যেটা আমি দুবার পৃথক ভাবে দেখেছি। একটা তো আমি একটু আগে বললাম, WTO ডিসপিউট, সেটা হচ্ছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ট্রাম্পের চোখে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ, মানে ইন্টারেস্ট যদি আঘাত আসতো, ট্রাম্প কিন্তু রেসপন্ড করতো খুব স্ট্রংলি। যেমন হাইড্রক্সিক্লোরোকুইনিন যখন কোভিড এর সময় মোদী সরকার বললো আমরা চট করে পাঠাতে পারবো না, তখন হঠাৎ ট্রাম্প খুব সুর বদলে আবার বললেন যে না, সেটা কি করে হবে, তাহলে তাহলে তো আমরা আমাদের এই বন্ধুত্বটা কোনো মানি না, এরকম একটা অদ্ভুত রেটরিক। উনি এটা বলেছিলেন তাহলে ইন্ডিয়া শুড এক্সপেক্ট অ্যাডভার্স রিঅ্যাকশন। এক্স্যাক্টলি, এই যে ঠিক মানে ঠিক আমার ঠিক। এক মুহূর্ত সময় লাগবে না পরিণতি দিকে এগিয়ে যেতে, সেই জায়গাটা। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রেক্ষাপটটা একটু আলাদা, কারণ ট্রাম্পের সময়, ট্রাম্প যখন এসছেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি কিন্তু সাংঘাতিক ভালোর দিকে, আনএমপ্লয়মেন্ট রেট প্রায় মানে সবচেয়ে লোয়েস্ট ইন আ লং টাইম। সেই জায়গায় দাঁড়িয়ে কোভিড-19 হিট করলো, ট্রাম্প ক্ষমতাচ্যুত হলো, বাইডেন এলেন, কোভিড বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর ইউক্রেন যুদ্ধে ইন্টারেস্টিং বিষয়, ভারতের সঙ্গে সেই করেসপন্ডেন্সটা কিন্তু হলো না, বা বেশি সামঞ্জস্যটা হলো না। সেইখানে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নরম হয়ে যাওয়াটা কিন্তু উল্লেখযোগ্য এখানে, যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু একটা সাংঘাতিক ভাবে এটার একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট চেষ্টা করতে পারতো, কিন্তু সেই জায়গায় একদম নমনীয় হয়ে গিয়ে, আচ্ছা মানে আমরা সাংঘাতিক ভালো বন্ধু, এবং টু দ্য পয়েন্ট, ব্লিংকেন একটা স্টেটমেন্টে বলেই ফেললেন যে হ্যাঁ, ভারত রাশিয়ার সম্পর্কটা তো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তাই সেখানে আমরা সেই ব্যাপারটাকে মানে কিছুটা ইগনোর করতেই পারি, যে ভারতবর্ষ বেশ জায়গায় অ্যাবস্টেন করেছে ভোট করতে, অর্থাৎ বা কিছু সময় নিন্দে করলেও সাংঘাতিক স্ট্রং কোনো স্টেটমেন্ট দেয়। তো একটু ফারাক আছে ট্রাম্প বাইডেন, কিন্তু মূল আন্ডারলাইন বিষয়টা কিন্তু এক, সেটা হলো ভারতবর্ষকে একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা। সৌরদীপ কি বলবে? হ্যাঁ, আমার মনে হয় যে এই রিপাবলিকান ডেমোক্র্যাট পার্থক্যটা এখন খুব একটা নেই। হ্যাঁ, সেটা খুব একটা প্রযোজ্য না। এবং মানে এই ক্ষেত্রে নেই, মানে ভারতের হ্যাঁ, সঙ্গে এই ক্ষেত্রে, হ্যাঁ, বন্ধুত্বর এই হাত ক্ষেত্রে, বাড়ানোটা হ্যাঁ, নেই। হ্যাঁ। ফরেন পলিসিটা, আমেরিকান ফরেন পলিসি চিরকালই নিজের ইন্টারেস্ট ড্রিভেন, এবং তারা তাদের নিজের ইন্টারেস্ট সিকিউর করার জন্য যা খুশি করতে পারে। হ্যাঁ, তো এবং যে দলই হোক না কেন। যে দলই হোক না কেন। এবং এই ক্ষেত্রে সোহেলবাবু যেটা জিজ্ঞেস করেছেন, আমার মনে হয় যে এই সম্পর্কটা তো বদলানোর কথা নয়। হ্যাঁ, কারণ জিও পলিটিক্সটাই বদলায়। হ্যাঁ, এই যে রাশিয়া এবং চায়নার থেকে যে থ্রেটটা আসছে আমেরিকান ফরেন পলিসির দিকে, সেইটাকে ঠেকানোর জন্য এশিয়াতে মেন আমেরিকান অ্যালাই কি বা কার? এক হলো জাপান, আর এক হলো ভারত। হ্যাঁ, পাকিস্তান এটার মধ্যে ঢুকতে পারবে না। হ্যাঁ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র জানে। আফগানিস্তানও পারবে না, এবং আফগানিস্তানের নিজেদের অবস্থাই এত খারাপ, আর হ্যাঁ, পরের কথা হ্যাঁ, না আর বলে। আফগানিস্তানের সঙ্গে অলরেডি চায়না একটা চুক্তি করে নিয়েছিল, ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র মানে অলমোস্ট পালিয়ে যাওয়ার পরে। আপনারা সবাই টেলিভিশনের পর্দায় সেটা দেখেছেন। হ্যাঁ, তো জিও পলিটিক্সটা যেহেতু বদলায়নি, হ্যাঁ, বা এই কন্টিনজেন্সি গুলো বা এই ডেঞ্জার গুলো যেহেতু ক্রমবর্ধমান, সেগুলো কোনো রকম ভাবেই কমেনি, তো এই রিলেশনশিপটা সেমই থাকবে। বাট দেখার বিষয় হচ্ছে যে এই খুব একটা হাই সাউন্ডিং রেটরিক,
আমেরিকান প্রেসিডেন্ট গুলো। আপনারা দেখেছেন যে এই নামাস্তে ট্রাম্প, হ্যাঁ, এবার হাউডি মোদি, এই দুটো হওয়ার পরই যখন কোভিড হলো তারপরেই কিন্তু গালওয়ান হয়েছিল, হ্যাঁ, জুন মাসে। তো ওই 2-3 মাসের পরেই তো এইটা হচ্ছে একটা চাইনিজ রিয়াকশন। হ্যাঁ, তো আমি বলছি না যে আবার গালওয়ানের মধ্যে কোনো একটা ব্যাপার ঘটতে পারে ইন ফিউচার, ঘটতেও পারে, আমি জানি না, কিন্তু এই রিয়াকশন গুলো উইল বি ফোর্থ কামিং, এই রিয়াকশন গুলো কিন্তু এক্সপেক্টেড। এবং আমার মনে হয় যে এই যেহেতু জিও পলিটিক্সটা বদলায়নি, সম্পর্কটাও বদলাবে না। এবং যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে এই রেটরিকটা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ক্যারি থ্রু করতে পারে। কারণ আমাদের কিন্তু কোনো মতেই চায়না বা রাশিয়ার ওপরে ইম্পোর্ট ডিপেন্ডেন্সটা কমেনি। হ্যাঁ, সেইটা যদি কমতো তাহলেও একটা ব্যাপার দাঁড়াতো। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 3-4 বছরে আন্তর্জাতিক সম্পর্কে কয়েকটা ট্রেন্ড উঠে আসছে, হ্যাঁ, যেরকম এই ওয়েপনাইজেশন বা অস্ত্রায়ন যেটা আমি বললাম। আর যতদিন না ইউএসএ কোনো ডিরেক্ট ওভারচার পাবে ভারতের থেকে যে হ্যাঁ আমরা একটা নেটোর মতো একটা ফ্রেমওয়ার্ক জয়েন করতে চাই বা কিছু, যেটা সিয়াটো আর সেন্টো ছিল পাকিস্তানের ক্ষেত্রে কোল্ড ওয়ারের সময়, ঠান্ডা যুদ্ধের সময়, ততদিন এরকম একটা একটা খুব মানে কমপ্লেক্স, জিওপলিটিক্যালি কমপ্লেক্স ব্যাপারই এশিয়াতে চলতে থাকবে আমার মনে হয়। ঠিক ঠিক। আচ্ছা, এবার আমার মনে হয় নিশ্চয়ই আমাদের এবার পাত্তারি গোটানো উচিত, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলে গেছি। আচ্ছা, তাহলে শেষ করছি আমাদের যা বিষয়বস্তু সেইটার একটা ভোট নিয়ে, যে আমেরিকা যাত্রা গৌরবের না সংশয়ের। এরপরে যদি একটা প্রশ্ন চিহ্ন থাকে তাহলে একটা শব্দ বলতে হবে, কাউকে আর বেশি ব্যাখ্যানে যাওয়ার দরকার নেই, জাস্ট একটা শব্দ তিনজনের কাছ থেকেই আমি চাইবো, হ্যাঁ, গৌরবের না সংশয়ের। হ্যাঁ, সেইটা দিয়ে তাহলে আমি শেষ করব। সৃজন, গৌরবের না সংশয়ের? আমি সংশয়ের দেখছি। সংশয়ের। আমি ওইটা সৌরদীপ? এগিয়ে রাখছি। সংশয়। সংশয়। অনির্বাণ? সংশয়। সংশয়। তাহলে আমাদের 1.5 ঘন্টার নিট ফলাফল হচ্ছে যে এটা বেশ সংশয়ের। 3-0, হ্যাঁ, সংশয় জিতলো। আমাদের আড্ডা এখানেই শেষ হলো। হ্যাঁ, আমি শ্রোতাদের সবাইকে যারা সরাসরি সম্প্রচারে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, প্রায় 1.5 ঘন্টা ধরে আমাদের এই আড্ডা শুনলেন। পরে যারা দেখবেন তাদের জন্য বলি যে আমাদের মতামত আমাদেরই, এটার মধ্যে বিশেষ করে কোনো জিও পলিটিক্যাল কিছু খুঁজবেন না। আর তৃতীয় কথা, সবাইকে এটা জানাবেন, দেখাবেন যে আমরা এটা নিয়ে কথা বলেছি। আপনারাও তাহলে এটা নিয়ে ভাবতে পারেন, নিজেদের মতামত আপনারা আমাদের ফেসবুক পেজে দিতে পারেন। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানাই। সৃজন, সৌরদীপ, অনির্বাণ, তিনজন তোমাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আমি তোমাদেরকে একেবারেই জানতাম না, চিনতাম না। আমি অনেক কিছু শিখলাম এই গত 1.5 ঘন্টায় তোমাদের তিনজনের কাছ থেকেই। তোমাদের এরপরে তোমাদের সম্বন্ধে আরো জানার, আরো কথা বলার ইচ্ছা রইল। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থামি, শেষ করছি। সবাইকে নমস্কার, নমস্কার। ধন্যবাদ জানাই। ঠিক আছে।